আমি নাম্বার দিলে কি হবে, ফোন দিবে। ওকে, ঠিক আছে। সো এটাতে আরো যে বিষয়গুলো করা যায়, স্ক্রিন শেয়ার করা যায়। স্ক্রিন শেয়ারটা একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে আমি যদি এখন যে কাজটা করি, ধরুন আমি যদি এখানে একটা বোর্ড লাগাই, আমি বারবার উল্টে বোর্ডের মধ্যে লিখি, একটু অড লাগবে আর কি। সো এই বোর্ডে লিখার কনসেপ্ট থেকে গিয়ে এখানে যেটা আমরা করবো, স্ক্রিন শেয়ারিং এ যাব। পাশাপাশি স্ক্রিন শেয়ারিং এর পাশে আরেকটা কাজে কাজ করা যায়, একটা হোয়াইট বোর্ড করা যায়। কারণ আমি যদি আপনাদেরকে বলি যে আহ কি বলা যায়, বা আপনাদেরকে যদি খুব সিম্পলি আমি বলি যে আপনারা কেমন আছেন, সেক্ষেত্রে আমি যদি লিখে দেই কেমন আছেন, ওকে। সো এটা তো আসলে আমি মোবাইলে লিখছি, সো ভালো আসবে না স্বাভাবিকভাবেই। বাট আমি যদি এটা আমার ইয়ে দিয়ে করি, আহ, আমার অন্য যে কনসেপ্টটা আছে এটা লিখার, তাহলে হয়তো আমি যা লিখবো হুবহু আপনারা তাই দেখবেন। সবচেয়ে বড় যে ফিচারটা আছে, যেটার মাধ্যমে আমরা ক্লাসটা নিবো আর কি, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে যখন আমরা এতে ক্লাস নিই আর কি, তখন আমি যেহেতু আরো কয়েকটা বেস পড়াচ্ছি, আমি জুডিশিয়ারির কয়েকটা বেস পড়াচ্ছি, এমিকাস ল একাডেমির পাশাপাশি আমি বিসিএস এর দুটো বেস পড়াচ্ছি অলরেডি, আমার কলেজের বেস তো আছেই আর কি। সো এটা মোটামুটি ইফেক্টিভ হচ্ছে আর কি। সো সবাই যে কাজটা করতে হবে আর কি, কোনো স্লাইড যখন ক্লাস চলে, স্লাইডের মাঝখানে কোয়েশ্চেন না করাটাই বেটার। স্লাইডটা যখন শেষ হবে তখন আমি স্কোপ দিব যে এখন কোয়েশ্চেন থাকলে করেন, তখন আমাকে কোয়েশ্চেন করবেন, তাহলে এটা সবার জন্য ইজি হবে আর কি। আর অবভিয়াসলি কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন না করলে আসলে কিছু শেখা যায় না, এটা একটা বড় ফ্যাক্টর, কোয়েশ্চেন করতেই হবে। তো এই জন্য আমি কখনো এরকম করবো না যে আপনাদের কখনো এরকম হবে না যে আমি টোটালি আপনাদের আনমিউট করে রাখবো। এখানে এরকম কনসেপ্ট আছে যে আমি টোটালি আনমিউট করে রাখলাম, সরি সবাইকে মিউট করে রাখলাম। এবং মিউট করে রাখলে যেটা হবে যে আমি আপনারা কখনোই আমাকে কোশ্চেন করতে পারবেন না, খালি আমার কথাই শুনবেন না, এরকমও করবো না আমরা। আর আমি কিছুই করবো না, আপনারা নিজেরাই মিউট করে রাখবেন, বাম পাশে ক্লিক করে মিউট করে রাখবেন। যখন আমি বলবো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা জানার আছে কিনা, বা এই ব্যাপারে কারো কনফিউশন আছে কিনা, দেন তখনই আপনারা ওই আনমিউট ক্লিক করে আমাকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। রেজ হ্যান্ডের একটা টপিক কনসেপ্ট আছে, দেখবেন মোডে যখন আপনি ক্লিক করবেন, ডান পাশে মোডে যখন আপনি ক্লিক করবেন, তিনটা অপশন আসবে, ডিসকানেক্ট, অডিও, চ্যাট আর মিটিং সেটিং। সো এখানে আপনি রেজ হ্যান্ড দিতে পারেন বা হাততালি দিতে পারেন, এখানে একটা হাততালি দেখিয়ে দিয়েছে, আমি সবাইকে দেখাচ্ছি, সেরকম আমরা দিতে পারেন। আপনি হাততালি বা রেজ হ্যান্ড দেখাবেন, তখন আমি আপনাকে অনুমতি দিয়ে দিব, আপনি তখন ইজিলি প্রশ্ন করতে পারবেন। মানে এইভাবে আমরা চালাবো আর কি। আর সবাই একটু কষ্ট করে মিউট করে রাখবেন, যাতে করে আমরা একটু ভালো করে এটা শেষ করতে পারি আর কি। ওকে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি এখনো জুম অ্যাপটা নরমাল ইউজ করছি, প্রোতে যাচ্ছি না আর কি। প্রোতে গেলে টাকা পয়সা দিয়ে কিনতে হয়, এখন আমরা তো টাকা পয়সা পাইনি আর কি, হইলে আমি কিনে ফেলবো ইনশাল্লাহ। প্রতি 40 মিনিট পর লাইনটা একবার কেটে যায়। সো 40 মিনিট থেকে পরেই, মানে 40 মিনিট হলেই লাইনটা কেটে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, লাইনটা আবার কানেক্ট হবে। সেক্ষেত্রে আমি আবার গ্রুপে নতুন লিঙ্কটা দিব, আবার জয়েন করতে পারবেন। So, আমরা প্রথম সেশন আজকে আমরা খুব বেশি দূর আগাবো না আর কি। আজকে যে প্রথম ক্লাস, আমরা মেবি একটা সেশন 40 মিনিট এবং তারপরে একটা সেশন আরো 40 মিনিট, আর কমপক্ষে 20 মিনিট, মানে কমপক্ষে ঘন্টা খানিকের উপর আমরা একটু ডিসকাস করবো। ডিসকাস করার পরে আমরা ওপেন অপশন দিব, যাদের যে সমস্যা সেটা নিয়ে আলাপ করার আর কি। ওকে। সো আমরা আর কাউকে নিচ্ছি না, যতদূর হয়ে যাওয়ার কথা আর কি, অলমোস্ট 30 জন আসছে। সমস্যা নেই, আমরা একটু পড়ার চেষ্টা করি আর কি। বলে রাখি, আমরা আসলে গ্রামার কোর্সটা করছি এটার মধ্যে, যদিও আমার অন্যান্য কোর্সগুলোতে গ্রামার লিটারেচার দুটো আমি একসাথে করাচ্ছি। এই ফার্স্ট টাইম হচ্ছে গ্রামারের কোর্সটা আলাদা করেছি আর কি। লিটারেচার বেস্ট হচ্ছে নতুন আরেকটা। সো প্রত্যেকটা আমরা এই কারণে যাতে করে দ্রুত শেষ করা যায়, কারণ সপ্তাহে 3 দিন ক্লাস করলে আশা করা যায় 2 মাস লাগবে না কোনো কিছু ভালো করে শেষ করতে। আর এখানে একটা পজিটিভলি বলে রাখি, প্রত্যেক ক্লাসে শেষে লেকচার শিট পাবেন। আজকে পাবেন না, আজকে তো আর লেকচার শিট অনুসারে করাচ্ছি না। প্রত্যেক ক্লাসে লেকচার শিট পাবেন, আমি যে স্লাইড দেখাবো ওই স্লাইডের ছবিগুলো পাবেন, পাশাপাশি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট পাবেন। এবং নেক্সট ক্লাসেই আজকে যা পড়াবো প্রতি ক্লাসে এরকম হবে, প্রতি ক্লাসের পর পরই পরীক্ষা নিচ্ছি। তো পরীক্ষাটা কেন নিচ্ছি, যাতে করে আপনাদের প্রস্তুতিটা ভালো হয়। কারণ আপনি পড়েই গেলেন আলটিমেটলি কোনো ফিডব্যাক হইলো না, তো এরকম না। আমরা পরীক্ষা নিব যাতে করে আপনার পড়াশোনাটা কতটুকু হয়েছে সেটা যেন বোঝা যায়, ঠিক আছে। সো আমরা একটু চলে যাই বেসিকের মধ্যে, আমাদের বাংলা ব্যাকরণের বেসিক। আমরা জানি যে বাংলা ব্যাকরণ একটা বিদ্ঘটে জিনিস, এটা আমরা পড়তে চাই না, আমাদের পড়তে পড়তে কেমন লাগে, কখনো কখনো তো আমাদের খুব বিদ্ঘুটে লাগে, আমাদের পড়াশোনা ভালো লাগে না। পড়া কিছু আছে, বাংলাও যে আসলে বেসিক বলে কোনো কনসেপ্ট আছে, এই ব্যাপারটাই আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করবো আর কি। শেখার চেষ্টা মানে হচ্ছে যাতে করে আমাদের কখনো এরকম আর খটকা না লাগে, ঠিক আছে। তো আমরা চলে যাই স্ক্রিন শেয়ারিং এ। আমরা আপনারা এখন স্ক্রিনটা দেখবেন, এবং যখনই আমাদের দরকার হবে সামনাসামনি আসার, আমি তখনই সামনে চলে আসবো, নো টেনশন। ওকে। সো আমরা শুরু করছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুসাফির রাহাতস বাংলা স্কুল। আমরা আসলে একটা বাংলা স্কুল চালাই। আপনারা যার সাথে আছেন, আমি মুসাফির রাহাত। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলায় অনার্স মাস্টার্স করেছি। আমি 2008 সেশনের স্টুডেন্ট। আমি 2014 তে বের হয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে।
এবং মাস্টার্সও করেছি এই সাবজেক্টেই। এমফিল করার খুব ইচ্ছা ছিল এবং চেষ্টা করছি এমফিলটা করার। ওকে, পিএইচডি করতে পারবো কিনা এটা আল্লাহ জানে। বাংলাটা আসলে ইচ্ছা করেই পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলায় পড়লে অনেক কিছু হওয়া যায় ইচ্ছায় না। বাংলাটা ভালো লাগে তাই। আর আমি রাইট নাও একটা কলেজের টিচার। ঢাকা ক্যান্টনমেন্টে শহীদ আনোয়ার গার্লস কলেজ নামে একটা কলেজ আছে ক্যান্টনমেন্টের ভিতরে। আমি এটার বাংলা লেকচারার। তার আগে আমি বেশ কয়েকটা কলেজে ছিলাম। আপনার পিলখানার একটা কলেজ আছে। আগে নাম ছিল আম বাংলাদেশ রাইফেলস পাবলিক কলেজ। যেটার নাম হচ্ছে মুন্সি পাবলিক কলেজ, ওটার টিচার ছিলাম। বিএফ শাহীন কলেজ তেজগাঁও, ওইটার টিচার ছিলাম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডিতে। মোহাম্মদপুর গার্লস কলেজ, মোহাম্মদ রবি প্যারাডাইস স্কুল অ্যান্ড কলেজ, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। মানে গত ৬ বছরে আমি অনেকগুলা কলেজে চেঞ্জ করে ফেলেছি আরকি। এগুলার আমি বাংলা টিচার ছিলাম। আর কোচিং সেন্টার যদি বলেন তাহলে আমি বাংলা বিষয়ের প্রধান বা বাংলা বিষয়ে লেকচার দেই গার্ডিয়ান বিসিএস এ, মিরপুর ১০ যেটা অবস্থিত, ওখানে বাংলা বেস পড়াই। আইকন পাস অ্যাডমিশন কোচিং আছে ফার্মগেটে। ওটার সাহায্যে অলমোস্ট আমি বাংলাদেশে প্রায় অনেকগুলো কোচিং ক্লাস নিয়েছি আইকন পাসের শাখায়। এমিকাস ল একাডেমি নামে একটা শীর্ষস্থানীয় জুডিশিয়াল কোচিং আছে, ওটাতে আমি বাংলা লেকচার দেই। এর আগে আমি ওরাকল বিসিএস এ ক্লাস নিয়েছি, ছিলাম সাইফোর্সের বাংলার হেড। ইউসিএস এ ক্লাস নিয়েছি। ইউনিয়েট নামের একটা কোচিং আমি নিজেও কোচিং করেছিলাম অ্যাডমিশনের সময়, তারপর টিচার হয়ে গেছিলাম। উদ্দীপন নামে একটা কোচিং ক্লাস নিয়েছিলাম। সো এর হচ্ছে শর্টকাট আরকি আমার বাংলা পড়ানোর ছোটখাটো হিস্ট্রি। এছাড়া আরো বড় আছে, এটা শেষ হচ্ছে না। কারণ বাংলা পড়াতে আমার ভালো লাগে। আর বাংলা পড়াতে ভালো লাগেই বলে আলটিমেটলি বাংলার দিকেই আসছি। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও বাংলা, ঢাকা ইউনিভার্সিটির, সো বাংলাটা আমার জন্য একটু সামঞ্জস্য বলে আমি মনে করি আরকি। ওকে, সো বেসিক এর প্রথম ৩টা বিষয় আমরা যাই। একটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর। সো এই ধ্বনি, বর্ণ, অক্ষর এই কনসেপ্ট গুলো আসলে আমরা অনেক সময় গুলাই ফেলি। যদিও এই বেসিক গুলো যদি আমাদের না থাকে তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের বেশ সমস্যা হয়ে যাবে। ঠিক সে কারণে এই বেসিক গুলাতে আমরা প্রথমে প্রবেশ করছি আরকি। ধ্বনি কি বর্ণ বা বর্ণ কি অক্ষর? ছোটবেলাতে আমরা এভাবে পড়ে আসছি। বর্ণ মানে মনে হয় অক্ষর। এখানে কয়টা অক্ষর আছে? এই অক্ষরটা কি? এগুলাই। বাট ধ্বনি মানেই কিন্তু বর্ণ না। আবার বর্ণ মানেই কিন্তু অক্ষর না। ৩ টা সম্পূর্ণ আলাদা, আলাদা কনসেপ্ট। একটা বিষয় মনে রাখবেন, আপনি যা কিছু উচ্চারণ করেন, সেটাই হচ্ছে ধ্বনি। আপনি অ বলেন, আ বলেন, এ বলেন, ক বলেন, কে বলেন, গে বলেন, চে বলেন। আপনি যা উচ্চারণ করবেন আপনার বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র মানে হচ্ছে আমরা যে কথাগুলো বলি এগুলো তো আল্টিমেটলি বাতাস বের হয়। এই বাতাসটা আসে ফুসফুস থেকে। তো ফুসফুস থেকে বাতাসটা গলনালীতে আসে, গলনালী থেকে তো আমাদের জিহ্বাতে আসে, জিহ্বা তারপরে আমাদের ঠোঁট দিয়ে বের করে। সেই ফুসফুস থেকে আমাদের গলনালী পর্যন্ত, মানে শুধু গলনালী না, ফুসফুস থেকে আমাদের জিহ্বা পর্যন্ত বা আমাদের ঠোঁট পর্যন্ত, আমরা এক বাক্যেই বলি, ফুসফুস থেকে আমাদের ঠোঁট পর্যন্ত যতগুলা অঙ্গ কাজ করে সবগুলা বাক বা কথা তৈরি করার জন্য কাজ করে। এজন্যই সবগুলা কথা বা সবগুলা যন্ত্রকে আমরা একসাথে বলি বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রটা, যে বাকযন্ত্রের সাহায্যে আমরা উচ্চারণ করি, এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করছি সেটাকেই বলবো আমরা ধ্বনি। ওকে? তাহলে বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করছি সেটাই হচ্ছে ধ্বনি। যেমন কি উচ্চারণ করি? আমরা উচ্চারণ করি অ, আ, এ, ক, কে, এগুলো উচ্চারণ করি। যা উচ্চারণ করব বাকযন্ত্রের সাহায্যে সেটাই হচ্ছে ধ্বনি। ওকে? তাহলে বর্ণ কি জিনিস? ধ্বনি বলতে আমরা যা উচ্চারণ করছি, এই উচ্চারণ যা করছি আমরা বাকযন্ত্রের সাহায্যে, ওইটা আমরা যখন লিখবো, তখন সেটাকে বলা হয় বর্ণ। তার মানে কি আপনি যা উচ্চারণ করছেন সবই কি লিখতে পারেন? সব কিন্তু আসলে লিখা যায় না। যেমন ধরেন আমরা উপরে যেগুলো উচ্চারণ করেছি অ, আ, এ, ক, কে, গ। এই যে এই ৬ টা উচ্চারণ আমরা করেছি, এই ৬ টাই কিন্তু আমরা লিখতে পারি না। আমরা লিখতে পারি কয়টা এই ৬ টার মধ্যে? লিখতে পারি ৪ টা। অ লিখতে পারি, আ লিখতে পারি, এ লিখার কোনো স্টেপ নাই, ক লিখতে পারি, কে লিখারও কোনো স্টেপ নাই, গটা আবার লিখা যায়। তাহলে যে অ, আ, ক এবং গ উপরের ৬ টার মধ্যেই ৪ টা লিখা যায়। এ এবং কে উপরে তাকায় দেখেন, এ এবং কে এই ২ টা কিন্তু লিখা যায় না। মানে বর্ণ হিসেবে এগুলা নেই। তাহলে যেহেতু এই ২ টার লিখিত কোনো স্টেপ নেই, সো এগুলাকে আমরা বর্ণ বলবো না। তাহলে বর্ণ কোনগুলাকে বলবো? এই যে আমরা ইচ্ছামত উচ্চারণ করি, যেগুলাকে ধ্বনি বলছি, যেগুলো ইচ্ছামত উচ্চারণ করছি, ওগুলাকে যখন লিখার স্টেপ থাকে, আমি বানায় ফেলবো এরকম না। আগে থেকেই যদি এরকম লিখিত স্টেপ থাকে, তখনই সেটাকে আমরা বর্ণ বলি। এই ধ্বনির লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। সেখানে একটু ভালো করে মনে রাখতে হবে সকল বর্ণই কিন্তু ধ্বনি। আর আমাদের যে ৫০ টা বর্ণ আছে সবগুলাই কিন্তু আমরা উচ্চারণ করি। আর সবগুলো উচ্চারণ করি মানেই হচ্ছে সবগুলা বর্ণই অবশ্যই ধ্বনি। কিন্তু সকল ধ্বনি কিন্তু বর্ণ না। কারণ আমরা উচ্চারণ কিন্তু করি এভেইলেবল, বাট সবগুলা কিন্তু লিখা যায় না। ঠিক সেই কারণে সকল ধ্বনিকে আমরা বর্ণ বলতে পারি না। কিন্তু সকল বর্ণকে ধ্বনি বলতে পারি। কেন বলতে পারি? কারণ সকল বর্ণ অবশ্যই উচ্চারণ করা হয়। তো সব বর্ণই যেহেতু উচ্চারণ করা হয়, সকল বর্ণকে আমরা ধ্বনি বলবো। আর সকল ধ্বনি যেহেতু লিখা যায় না, সকল ধ্বনিকে আমরা বর্ণ বলবো না। তো আমরা ২ টা জিনিস শিখলাম।
একটা হচ্ছে যা উচ্চারণ করা হয় সেটা ধ্বনি, আরেকটা হচ্ছে যার লিখিত স্টেপ আছে সেটা হচ্ছে বর্ণ। তাহলে অক্ষরটা কি? অক্ষর মানে কি বর্ণ? ছোটবেলা থেকে আমরা এরকম শিখে আসছি তো না? অক্ষর মানেই বর্ণ। বাট অক্ষর মানে কিন্তু বর্ণ না। আমরা উচ্চারণ করার সময় সবচেয়ে ক্ষুদ্র যে উচ্চারণটা করি, উচ্চারণের সংক্ষিপ্ত রূপ বা উচ্চারণের একক হচ্ছে অক্ষর। এখন এই উচ্চারণের একক মানে কি বা উচ্চারণের সংক্ষিপ্ত রূপ কি? ধরেন আপনি যখন উচ্চারণ করবেন মা, এই মা বলার সময় আপনি কয়টা উচ্চারণ করলেন? একটা, মা। সো মা হচ্ছে একটা অক্ষর। আপনাকে যদি বলা হয় মাতা, মাতা আপনি কয়টা উচ্চারণ করছেন? মা, তা। মানে ক্ষুদ্র উচ্চারণ। আপনি যেভাবে উচ্চারণ করেন না, মা, তা এভাবে তো উচ্চারণ করেন না। মানে আপনি যখন মাতাটা বলেন, তখন এইটার কতটুকু ক্ষুদ্র উচ্চারণ হয়? খেয়াল করে দেখবেন মা, তা ২ টা ক্ষুদ্র উচ্চারণ হয়। তাহলে মাতার মধ্যে কয়টা আছে? ২ টা আছে। আমরা যদি বলি শুধু মাতাল, এখানে স্পেসটা হয়নি। মাতাল শব্দটা যদি বলি দেখেন মা, তা, ল এভাবে হয়? না। মা, তাল। মাতাল। তাহলে মাতালের মতো কয়টা আছে? ২ টা আছে। যদি বলা হয় মাধুরী, মা-ধু-রি কয়টা আছে? মা-ধু-রি কয়টা আছে বলেন তো? মাধুরীতে আছে ৩ টা। আমরা যদি উচ্চারণ করি মা-ধু-রি তাহলে দেখবেন যে ৩ টাই আসছে। ওকে। সো আমরা যদি এখন প্রশ্ন করি ইন্ডিভিজুয়ালি এই ৩ টাকে নিয়ে আমরা একটু ঝালাই করি। আমরা যে কাজটা করব ক্লাসের মাঝখানে আমরা চেষ্টা করব একটু কি বলা হয় কনভারসেশন এ যাওয়ার আরকি। কনভারসেশন মানে হচ্ছে কেউ যখন আমরা যখন কিছু পড়াই, তখন আল্টিমেটলি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা দেখার জন্য আরকি। সো আমি একটু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে দেখি যে আপনারা কে কতটুকু বুঝেছেন। কাকে দিয়ে জিজ্ঞেস করা যায়? আ ইব্রাহিম খলিল ভাই, খলিল নামের মধ্যে কয়টা অক্ষর আছে? ইব্রাহিম খলিল ভাই বলেন। খলিল ভাই বলেন। কয়টা অক্ষর আছে খলিলে? ২টি। খলিল ২ টা হ্যাঁ রাইট। খ এবং লিল ২ টা আছে। ওকে আচ্ছা সরি ইব্রাহিম খলিল মানে তো আপু আচ্ছা সরি। আচ্ছা অরুণ বলো তোমার নামে কয়টা আছে? অরুণ কয়টা আছে এখানে অক্ষর? 3টা। 2টা। এটা কিভাবে হয়? অরুণ এভাবে তো বলি না আমরা বলি অরুণ। অ 2টা অরুণ। 2টা। ঠিক 2টা। আছে। ওকে। 2টা ঠিক আছে। জি। সাবরিয়া তালাত, সাবরিয়া তুমি বলো সাবরিয়াতে কয়টা আছে? সাবরিয়া ৩টা। ৩ টা। সাবরিয়া গুড। রূপা আপু আপনি বলেন দেবশ্রী রূপা আপু। রূপা আপু রূপাতে কয়টা আছে? 2টা। ২টা। আছে। ওকে। পারভেজ ভাই আপনি বলেন পারভেজ এখানে কয়টা আছে? পারভেজ 2টা। ২ টা। পারভেজ ২ টা। ওকে। তারপর হারুন ভাই আপনি বলেন হারুনে কয়টা আছে? অরুণ অরুণ। হারুনে কয়টা আছে? 2টা 2টা স্যার ২ টা 2টা। আছে। স্যার আমারটা ওকে। আনমিউট ছিল সরি। সরি ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা সো আমরা শিখলাম আমরা যতটুকু উচ্চারণ করব ঠিক ততটুকুই আচ্ছা শাওন ভাই লিখেছেন যে বর্ণ আর অক্ষর অলমোস্ট একই না একই রকম না। যেমন বর্ণ নামটা যদি আপনি বলেন বর্ণ, এই বর্ণের মধ্যে কয়টা বর্ণ আছে? ব আছে, র আছে, ন আছে, তাই না? ব, র, ন আছে। বাট আপনি যখন এই বর্ণটাকে উচ্চারণ করবেন অক্ষর অনুসারে তখন কি হয়? বর, ন ২ টা। ওকে বর্ণ আর অক্ষর এক না। এটি আমরা পড়ছি যে আমরা আসলে যেটা উচ্চারণ করি উচ্চারণের সংক্ষিপ্ত রূপটা নাম হচ্ছে অক্ষর। আর ধ্বনিটাকে যখন আমরা লিখি অক্ষরের সাথে আসলে বর্ণ কোনো মিলই নেই। ধ্বনি যেগুলো আমরা উচ্চারণ করি না বাকযন্ত্রের সাথে অ আ ক খ এ চে চে এগুলো হচ্ছে ধ্বনি। আর যখন আমরা এগুলা লিখতে পারি তখন সেগুলাকে বলা হয় বর্ণ। আর আমরা যে অক্ষরটা পড়ছি অক্ষরটা হচ্ছে কি? অক্ষরটা হচ্ছে জাস্ট উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। ধরেন আমি বললাম আমি মুসাফির। ওকে মুসাফির বললে কয়টা উচ্চারণ করা হয়? মু সা ফির। ফির 3টা। হ্যাঁ ৩ টা রাইট। ঠিক আছে। সো আমরা খুব ইজিলি এটা শিখতে পারি। এটার জন্য আসলে বিদঘুটে কোনো কিছু পড়তে হয় না বা বিদঘুটে কোনো কিছু লিখতে হয় না আরকি। ওকে জাস্ট আমরা যেগুলো কথাবার্তা বলি সেগুলোর মধ্যে বের করা যায়। আচ্ছা সো আমি আপনাদের সবাইকে মিউট করে রেখেছি। আমি এরপরের স্লাইডে যাই। এরপরের স্লাইডে গিয়ে আমরা আবার হচ্ছে ইয়েতে আসবো। কোয়েশ্চেন অ্যান্সারে যাবো এবং সবাই মিলে চেষ্টা করব যে কিছু শিখার। কনসেপ্ট এরকম কখনোই নিয়েন না যে আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি বা দীর্ঘ ১২ বছর ধরে আমি এইসব বাংলা টাংলা পড়াচ্ছি। এর মানে এই না যে আমি আসলে সব শিখে ফেলছি তা কিন্তু না। আমিও আপনাদের মতোই। জাস্ট আমরা সবাই মিলে যা পারি ওটা নিয়ে ডিসকাস করছি।
ওকে, তো আমরা এর আগে যেটা পড়েছি আমরা পড়েছি হচ্ছে কি বলা যায়, আমরা পড়েছি অক্ষর, বর্ণ এবং ধ্বনি। সো এবার আমরা একটা ব্যঞ্জন সম্পর্কে জানি। এইটার একটা সহজ কনসেপ্ট আর কি, কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, কারণ সন্ধি পড়তে গেলে, ধ্বনির পরিবর্তন পড়তে গেলে আমাদের এটা লাগবে। সো আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে, এটা মনে রাখবেন, সবাই অবশ্যই খাতা কলম রাখবেন সামনেই, লিখে রাখতে পারবেন তথ্যগুলো। প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর থাকবে এবং এটা অবশ্যই মনে রাখবেন, কারণ ব্যঞ্জন মানেই হচ্ছে যেটা স্বরের সাহায্যে উচ্চারিত হয়। আর ব্যঞ্জন মানেই যেহেতু স্বরের সাহায্যে উচ্চারিত হয়, তার মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে অবশ্যই একটা করে স্বর থাকবে। সো যদি কার থাকে, আকার, ইকার, উকার, তাহলে তো আপনি সরাসরি বুঝতে পারবেন। কিন্তু কার যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে মনে রাখবেন যে কার যদি না থাকে তাহলে ওইটার মধ্যে অবশ্যই কি আছে? ও আছে, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরেন আমরা একটা শব্দ বললাম ঠিকানা। ঠিকানাতে দেখেন ৩টা ব্যঞ্জন আছে, ক আছে, ন আছে, ৩টা ব্যঞ্জন। এবং এই ৩টা ব্যঞ্জনের মধ্যে দেখেন একটা করে স্বর আছে। ক্ষয়ের সাথে আছে কি? ই। কয়ের সাথে আছে কয়ের সাথে আছে আ। নয়ের সাথে আছে আ। তার মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর পাওয়া যাচ্ছে। আবার বালা, বালাতে দেখেন বয়ের সাথে আ আছে, লয়ের সাথে আ আছে, জাদু, জ আছে, আবার ড এর সাথে উ আছে। মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর দেখতে পাচ্ছি। জাদুর মধ্যে জ ব্যঞ্জনের সাথে আ স্বরধ্বনি, ড ব্যঞ্জনের সাথে উ স্বরধ্বনি। মাতে দেখেন কি আছে স্বরধ্বনি? আ। কতে আছে উ, কতে আবার কিতে আছে ই। বাট কতে কি আছে? সো কতে কি আছে এটাই হচ্ছে আমাদের এখানে একটা বিষয় আর কি। কতে কি আছে? এই কর নিচে দেখেন হসন্ত আছে, একটু খাতায় লিখবেন। যখন নিচে হসন্ত ব্যবহার করা হয় তখন সেটাতে স্বরধ্বনি থাকে না। কোনো ব্যঞ্জনের নিচে যদি হসন্ত থাকে তার মানে ওইটাতে কোনো স্বরধ্বনি নাই, মানে কোনো কার তো নাই, সেটাতে অ থাকে না। ঠিক আছে, নিচে হসন্ত থাকলে সেটাতে অ থাকে না। এবার দেখেন আমরা যাই যত শব্দটার মধ্যে, যত। তো যতর মধ্যে দেখেন 2টা ব্যঞ্জন আছে, জ আছে, ত আছে। আমরা একটু আগে বলেছি যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর থাকবে। বাট এখানে জ এবং ত, এখানে তো কোনো ব্যঞ্জন দেখতে পাচ্ছি না, মানে সরি স্বর দেখতে পাচ্ছি না। তাহলে কি আছে? কি আছে? খুব ইজি কনসেপ্ট। আমরা উপরের লাইনটা আবার দেখেন, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর থাকবে। কার থাকলে তো দেখতেই পারবো আমরা, বাট যখন কার থাকবে না তখন সেখানে কি থাকবে? অ থাকবে। তাহলে জ এবং ত দুইটার সাথে কি আছে? অ আছে। কথা, কথার মধ্যে 2টা ব্যঞ্জন আছে, ক আছে আবার থ আছে। সো ক এর সাথে কিছু নাই, ক এর সাথে কিছু নাই মানে তো আমরা বলতেই পারি যে এখানে কি আছে? ও আছে। আর থ এর সাথে তো আকার দেখাই যাচ্ছে। যাতনা, যাতনা শব্দটার মধ্যে দেখেন জ এর সাথে আ আছে, ত এর সাথে কিছু নাই। তাহলে ত এর সাথে কিছু না থাকলে আমরা কি করি? ত এর সাথে কিছু নাই যেহেতু আমরা বলবো সেখানে কি আছে? ও আছে। সো বুঝতেই পারছেন অটা দেখা যায় না, অটা অদৃশ্য হিসেবে থাকে। কিন্তু অন্যান্য যে কারগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়। আকার, ইকার, উকার সবই কিন্তু দেখা যায়। শুধুমাত্র অটা হচ্ছে অদৃশ্য হিসেবে থাকে, এজন্য অটাকে দেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডে যেটা শিখলাম, যদিও স্লাইডটা আরো বাকি আছে, তাও আর একটু বলি যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে অবশ্যই একটা করে স্বরধ্বনি থাকবে। আর যদি কার হিসেবে থাকে তাহলে তো ভালো, আমরা কার দেখে বলতে পারবো যে কোনটার সাথে কি আছে। কিন্তু কার যখন থাকবে না তখন আমরা জানবো যে ওটার সাথে কি আছে? অ আছে। সো দেখেন এই যত, তারপর কথা এবং যাতনা, এগুলা যে আমি ভেঙে দিয়েছি, এগুলা সঠিক আছে কিনা আমাদের প্রথমত দেখতে তো মনে হয় যে এগুলো সঠিক আছে, বাট এগুলো কিন্তু সঠিক নাই। কেন সঠিক নাই? কারণ যখন আমরা কোনো ব্যঞ্জন থেকে স্বরটাকে আলাদা করব, যখন আমরা কোনো ব্যঞ্জন থেকে স্বরটা আলাদা করব, এই যে প্লাস প্লাস দিয়ে আমরা আলাদা করেছি, তখন কিন্তু এই যে ধরেন আমরা ভেঙেছি যতকে, জ, অ, ত, অ, তাহলে জ থেকে আমরা অটা আলাদা করে ফেলেছি না? সো জ থেকে যেহেতু অটা আলাদা করে ফেলেছি, তাহলে তো আর জটা এইভাবে লিখা যাবে না। জটা কিভাবে লিখতে হবে? রেড লাইন করা লাইনটা দেখেন, এইভাবে লিখতে হবে। জয়ের নিচে হসন্ত দিয়ে অটাকে আলাদা করতে হবে, তয়ের নিচে হসন্ত দিয়ে অটাকে আলাদা করতে হবে। মানে আপনি যখন স্বরধ্বনিগুলা ব্যঞ্জন থেকে আলাদা করবেন তখন নিচে হসন্ত দিবেন। আবার কথা, কথাতেও ঠিক সেম। দেখেন আপনি যখন এখানে স্বরটাকে বের করে ফেলেছেন, ক প্লাস অ, থ প্লাস আ, তখন নিচে হসন্ত দিতে হচ্ছে। যাতনা সেম, আপনি এখানে স্বরটাকে যেহেতু আলাদা করছেন আপনি নিচে হসন্ত দিবেন। তাহলে কোনো ব্যঞ্জনের নিচে হসন্ত থাকা মানে যেন কি? ব্যঞ্জনের নিচে হসন্ত থাকা মানে হচ্ছে স্বরধ্বনিটাকে আলাদা করে ফেলা। আচ্ছা, এরপরে আমরা যুক্ত বর্ণ ভাঙার কনসেপ্টে যাই। মনে রাখবেন যুক্ত বর্ণের মধ্যে যে 2টা ব্যঞ্জন থাকে এগুলা প্রত্যেকটাই আলাদা এবং প্রথমটার সাথে কোনো স্বরধ্বনি থাকে না। প্রথমটার সাথে স্বরধ্বনি থাকে না। তাহলে দেখেন আমরা যেগুলো ভাঙছি, ম রস্যকার এটাকে আর ভাঙি নাই, আমরা যুক্ত বর্ণটাকে অনলি ভাঙছি এই জায়গায়। মুক্ত, এখানে ক এবং ত আছে, মুক্তার মধ্যে ক এবং ত আছে। পাক্কা, ক এবং ক আছে। গঞ্জ, ইয় প্লাস জ আছে। তো এটা কি ঠিক আছে? না, এটাও ঠিক নাই। কেন ঠিক নাই?
কারণ যুক্ত বর্ণ যখন আমরা ভাঙবো তখন প্রথমটার নিচে হসন্ত আসবে। ওকে, সো এটা হচ্ছে পারফেক্ট রেড লাইন করাটা। কয়ের নিচে হসন্ত প্লাস ত, কয়ের নিচে হসন্ত প্লাস ক, ইয়র নিচে হসন্ত প্লাস চ, এটা হচ্ছে পারফেক্ট। সো এখানে আমরা কি শিখলাম? আমরা বলি আমরা এখানে শিখেছি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে অবশ্যই একটা স্বরধ্বনি থাকবে। আমরা এমনি বুঝে নিব, কার থাকলে তো সরাসরি বুঝবো, কার না থাকলে কি থাকবে? অ থাকবে। আর যদি কোনো ব্যঞ্জনের নিচে হসন্ত থাকে তার মানে সেখানে কোনো কার নাই। আচ্ছা, আর আমরা যদি এগুলোকে ভাঙতে চাই তাহলে যে কাজটা করব, ভাঙার সময় স্বরধ্বনিটাকে যখন আলাদা করব নিচে একটা হসন্ত দিব। ওকে, একই রকম ভাবে যখন কোনো যুক্ত ব্যঞ্জন ভাঙবো তখন প্রথমটার নিচে হসন্ত দিব। ওকে, এই হচ্ছে এই স্লাইডের বিষয়বস্তু। সো আমরা এখানেও একটু ইয়েতে যাই, কি বলা যায়, এখানেও আমরা একটু কোয়েশ্চেনে যাই। যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন, কোয়েশ্চেন না থাকলেও সমস্যা নাই। আমি এটা আবারও একটু বোঝানোর জন্য এখানে আসছি আর কি। আমরা যেটা বলেছি এখানে, প্রত্যেকটা ব্যঞ্জন মানেই হচ্ছে তার সাথে একটা স্বর থাকবে। ওকে, যদি এটা কার হিসেবে থাকে, তাহলে বুঝতেই পারছেন কি কার আছে, আ আছে না ই আছে না উ আছে। কিন্তু কার না থাকলে কি থাকবে? অ থাকবে। ঠিক আছে, আর যদি কোনো ব্যঞ্জনের নিচে হসন্ত দেওয়া হয় তার মানে ওখানে কোনো কার নাই, অ পর্যন্ত নাই, নিচে হসন্ত থাকলে স্বরধ্বনি থাকে না। আর আমরা যখন এগুলোকে ভাঙি, যুক্ত বর্ণ ভাঙি বা বর্ণকে ভাঙি, তখন কারকে যদি আমরা আলাদা করি ব্যঞ্জন থেকে, তাহলে আমরা ব্যঞ্জনের নিচে একটা হসন্ত দিব। ধরেন আমরা লিখলাম ত, সো ত মানে কি? ত এর সাথে একটা অ আছে, তো আপনি যদি এটাকে ভাঙতে চান তাহলে কি লিখবেন? ত প্লাস অ, হয়েছে? না, তো এর নিচে কি দেওয়া লাগবে? হসন্ত দেওয়া লাগবে। কেন? কারণ আপনি অটাকে বাদ দিচ্ছেন। যুক্ত ব্যঞ্জনকে যখন আমরা ভাঙবো প্রথমটার নিচে একটা হসন্ত দিব, কারণ প্রথমটার মধ্যে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন রক্ত, ক এবং ত আছে, এখানে কয়ের নিচে আমরা হসন্ত দিব, কারণ যুক্ত বর্ণ মানে প্রথমটার নিচে হসন্ত আছে। আচ্ছা, ঠিক আছে, সো আমরা এরপরের কনসেপ্টে যাই। আমি আশা করি যে এটা নিয়ে হয়তো কারো কোনো কনফিউশন নাই, বাট এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এটা আমাদের ধ্বনি পরিবর্তনে লাগে, এটা আমাদের সন্ধিতে লাগে। সো মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে কি থাকে? একটা করে স্বর থাকে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এরপরেরটাতে যাই। আরে ওকে, আমরা এরপরের স্লাইডে যাই। এরপরের স্লাইডে আমরা কি রেখেছি? এরপরের স্লাইডে আমরা আরো একটা বিষয় রেখেছি, যেটা আমাদের বাংলার যে বেসিক আছে, বাংলার বেসিক বলতে আমরা যেটা খুব ইজিলি পড়ি আর কি, সেটার জন্য খুব দরকার হবে। এটা অবশ্য একটা টেকনিক্যাল বিষয়, একটা টেকনিক দিয়ে পড়াচ্ছি আমরা। আমরা এটা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি যে আসলে আমরা বাংলা যেগুলো মুখস্থ করতে হয় সেগুলো খুব ইজিলি শেষ করবো কিভাবে। আর একটু খাতা কলম নিবেন, এটা একটু লিখতে হবে, বেশি কিছু না, ছোট্ট এক দুটা শব্দ লিখতে হবে জাস্ট। মাত্রা অনুসারে আমাদের বর্ণ কয় প্রকার? আচ্ছা, মাত্রা মানে কি? মাত্রা মানে যে আমাদের মাথায় চুল আছে না, এটা আর কি। যেমন আমি হচ্ছে অর্ধমাত্রা, কারণ আমার মাথায় অর্ধেক চুল আছে। তারপর ধরেন কার কথা বলা যায়, গোপাল ভাঁড় হচ্ছে মাত্রাহীন, তার মাথায় চুলই নাই। আর আপনাদের মাথায় যার চুল আছে তিনি হচ্ছে পূর্ণ মাত্রা। মানে এই যে বর্ণগুলোর উপরে যে আমরা রেখা বা টানটা দেই, এটাকে বলা হয় মাত্রা। মাত্রা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পূর্ণ মাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন। সো এই তিনটা লাইন লিখবেন উপর নিচ করে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, তিনটা লাইন লিখবেন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। সেই মাত্রা কনসেপ্টটা কি বোঝায় আগেই বললাম। মাত্রা মানে হচ্ছে যে বর্ণের উপরে যে রেখা বা টানগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে মাত্রা আর কি। ওকে, সো এই তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই কোশ্চেন আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, জব বলেন, বিসিএস বলেন, সব জায়গায় এই কোশ্চেনগুলো খুব অ্যাভেলেবল আছে, যে আলটিমেটলি বর্ণগুলোর কয়টা পূর্ণমাত্রা আছে, কয়টা অর্ধমাত্রা আছে, কয়টা মাত্রাহীন আছে। এবং এটা শুধু মুখস্থ রাখার ব্যাপার, আমরা একটু ব্যবসায় খেয়া যায় আর কি। তিনটা শব্দ লিখে রাখেন। এবার আমরা ইজিলি কিভাবে শিখবো সেটা বলি। আমরা ধরে নেই মাত্রা সমান সমান দাঁত, মানে যেখানে মাত্রা কথাটা আছে, এই মাত্রা কথাটা এখন আমরা আর মাত্রা বলবো না, মাত্রা কথাটাকে আমরা এখন বলবো দাঁত। মানে মাত্রা যেখানে আছে, মাত্রার পরিবর্তে সেটাকে বলবো আমরা দাঁত। ওকে, আচ্ছা, আমাদের বলে দিয়েছে আর 10 মিনিট আছে প্রথম সেশনে, সমস্যা নেই, আমরা দ্বিতীয় সেশনে যাব। এবং ভয় পাওয়ার কিছু নেই, আমি লিংকটা আবার গ্রুপে দিয়ে দিব, আবার 2 মিনিটের মধ্যে জয়েন করতে পারবেন, টেনশন নিয়েন না। ওকে, আচ্ছা, সো মাত্রা সমান সমান দাঁত যেহেতু আমরা বলেছি, এখন যখনই মাত্রা কথাটা আসবে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, যখনই মাত্রা কথাটা আসবে, মাত্রার কথাটা থেকে আমরা কি বসাবো? দাঁত বসাবো। ওকে, তাহলে দেখবেন যে অনেক বড় একটা মিরাকেল হয়ে যাচ্ছে। কিভাবে? আমরা বললাম পূর্ণ মাত্রার বর্ণ কয়টা? মুখস্থ থাকে না, খালি পেস লাগে না। আচ্ছা, সমস্যা নাই, পূর্ণ মাত্রা, মাত্রা কথা তারা এখন আমরা বলবো না, কি বলবো? দাঁত বলবো। তাহলে বলেন তো, পূর্ণ মাত্রা, মাত্রা তো বলবো না, দাঁত বলবো। তাহলে পূর্ণ দাঁত কয়টা? 32টা, তাই তো? ওকে, লিখেন 32, পূর্ণমাত্রা 32। পূর্ণমাত্রা মানে আমাদের পূর্ণ দাঁত যে 32টা, কে বলছে আপনাদের? আপনারা যে মানে আমার সাথে তাল মিলাই ফেললেন, বা আপনারা নিজেরা জানেন 32টা? কখনো কি প্রুফ করতে পারছে 32টা? আপনি গুণে তো 32টা হবে না, দেখবেন যে গুনলে 31টা কেন 28টা 29টা হবে, বেশি হবেই না। তাহলে 32টা কি করে বলি?
32টা বলি কিভাবে জানেন? 32টা বলি এই যে ছোটবেলায় আব্বু আম্মুর কাছ থেকে আমরা একটা ডায়লগ শুনেছি না? ওকে, এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, ওই কনসেপ্ট থেকে আমরা শিখেছি দাঁত কয়টা? 32টা। ওকে, বাট এটা কি সম্ভব বলেন? দাঁত কি 32টা ফেলা যায়? আমরা কি হাত ভাগ করে এভাবে দিব নাকি এক পাশে দিব? এক পাশে দিব অবভিয়াসলি, এমনিতে আমাদের হাতে শক্তিটাই। আমি তো জন সিনা বা বিগ শো টাইপের না, বা নায়ক জসিম, নায়ক জসিমকে চিনেন তো? ইয়া মোটা ছিল, ওনার মুভিতে একটা কমন ভিলেন ছিল জাম্বু, এটা আরো মোটা ছিল। ওকে, আচ্ছা, সো এই যে আমরা বলি এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, এটা কখনোই সম্ভব না, কারণ আমরা তো পুরো দাঁতে দিব না, দিব অর্ধেক পাশে, মানে আমরা অর্ধেক পাশে থাপ্পড় দেব। সো অর্ধেক পাশে দাঁত আছে কয়টা? টোটাল যদি 32টা হয়, অর্ধেক পাশে কয়টা আছে? 16টা আছে। ওকে, সো এই যে 16টা আছে অর্ধেক পাশে, আচ্ছা, এই যে 16টা আছে অর্ধেক পাশে, আপনি কি এক থাপ্পড়ে সবগুলো ফেলাইতে পারবেন? জীবনও পারবেন না। হাতে অনেক শক্তি থাকলে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো মুখটা যখন বন্ধ করেন, আপনার মুখ বন্ধ করে দেখেন, উপরের দাঁত নিচের দাঁত একটার উপরে একটা নাই, নিচেরটা ভিতরে চলে গেছে। আপনি হাত দিয়ে কেন, হাতের দিয়ে পিটাইলে নিচে গুলা ফলাইতে পারবেন না। তাহলে এক পাশে যদি থাপ্পড় দেন, মানে অর্ধেক পাশে যদি থাপ্পড় দেন, সর্বোচ্চ কোনগুলা পড়বে? উপরের গুলা পড়বে। টোটাল এই পাশে আছে 16টা, নিচের গুলা অনেক ভিতরে চলে যায়, নাগাল পাবেন না। তাহলে নাগাল পাবেন কয়টা? উপরের 8টা। তাহলে অর্ধেক পাশে থাপ্পড় দিলে কয়টা দাঁত পড়বে? অর্ধেক পাশে থাপ্পড় দিলে কয়টা দাঁত পড়বে? 8টা পড়বে। তাহলে অর্ধমাত্রা কয়টা? লিখেন, 8টা। ওকে, পূর্ণমাত্রা, পূর্ণ দাঁত 32টা। অর্ধমাত্রা মানে অর্ধেক পাশে থাপ্পড় দিলে কয়টা পড়বে? 8টা পড়বে। ওকে, সো কয়টা হয়ে গেল? 32 আর 8 কত হয়ে গেছে? 40 হয়ে গেছে। আর কয়টা বাকি আছে আমাদের? বর্ণমালায় তো বর্ণ হচ্ছে 50টা। সো আমরা 40 হিসাব পেয়ে গেছি। কয়টা আমরা পাই নাই? 10টা। ওই 10টা হচ্ছে দাঁতের হিসেবের বাইরে, মানে দাঁতহীন। দাঁতহীন মানে মাত্রাহীন। ওকে, লিখেন মাত্রাহীন 10। ওকে, আবারও বলি, পূর্ণমাত্রা মানে পূর্ণ দাঁত 32টা, অর্ধমাত্রা মানে অর্ধেক পাশে থাপ্পড় দিলে দাঁত পড়বে কয়টা? 8টা। ওকে, 40টা হয়ে গেল। তাহলে দাঁতের হিসেবের বাইরে কয়টা? 10টা। এই 10টা কি? মাত্রাহীন। ওকে, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। এই হচ্ছে আমাদের ইজি হিসাব। বাট এটা খুব কঠিন প্রশ্ন, বুঝছেন? এটা যখন আসে খুব মাথা চুলকানো শুরু হয়ে যায় যে কোনটা 32, কোনটা 8, কোনটা 10। মানে মনে থাকে যে 32, 8, 10, কিন্তু কোনটা কোনটা যে 32, কোনটা কোনটা যে 8, এটাই না প্যাচ লাগা যায়। বাট আমরা বলছি আর প্যাচ লাগবে না, সিরিয়াসলি লাগবে না। কারণ পূর্ণমাত্রা মানে পূর্ণ দাঁত 32, অর্ধমাত্রা মানে অর্ধেক পাশে দাঁত থাপ্পড় দিলে কয়টা পড়বে? 8টা। আর মাত্রা মানে দাঁত হিসেবের বাইরে কয়টা, মানে মাত্রাহীন কয়টা? 10টা। শেষ। এবার না ব্যঞ্জন বর্ণে কিছু প্রকার হতে যায়, স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, নাসিক্য বর্ণ, এই বর্ণ সেই বর্ণ, পার্শ্বিক বর্ণ, মানে খুবই ভেবাচেকা লাগা যায়। মানে কোনটা যে কি ছিল আমরা ওইটাই বুঝতে পারি না। বাট এইটাতে তো কনসেপ্ট, মানে কঠিন কোনো কনসেপ্ট না, খুব ইজিলি 3টা লাইন লিখেন। আমি 3টা লাইন দেখাবো, লিখে ফেলবেন। ধরেন আপনাকে একটা কলম ধরতে দেওয়া হইলো, আপনি কলমটা ধরলেন, 3 আঙ্গুল দিয়ে ধরলেন। আপনি খেয়াল করেন, আপনি কি স্পর্শ করছেন না ধরছেন? আপনি কিন্তু কলমটা ধরছেন। ওকে, বাট আপনাকে যদি বলা হয় যে আপনাকে যদি বলা হয় যে আপনি একটা আঙ্গুল উপর দিয়ে চালান কলমের, তো আপনি একটা আঙ্গুল দিয়ে কলমের উপরে এরকম আপ ডাউন করালেন, তাহলে এটা কি ধরা হইলো না স্পর্শ হইলো? স্পর্শ হইলো। তাহলে বুঝতেই পারছেন, কোনো কিছু পাকাপোক্তভাবে ধরা মানে ধরা। আর ধরাধরি ব্যাপারটা যদি কম হয়, যদি কম হয় তাহলে কি হয়? স্পর্শ হয়। তাহলে আমরা সবাই জানি কম হইলে কি হবে? স্পর্শ হবে। এটা শিখতে হবে না, আমরা সবাই জানি কম হইলে কি হয়? স্পর্শ হয়। স্পর্শ। ঠিক আছে, এটা লিখে রাখেন, কম হলে স্পর্শ। এরপরটাতে যাই। আপনারা হুমায়ুন আহমেদের নাম শুনেছেন, তার একটা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে আমার আছে জল। সো আমার আছে জল মুভিটা দিয়ে তিনি আসলে হাতে জল আছে এটা বোঝাননি। এই মুভির মূল কথা হচ্ছে আমাদের মানুষের মনটা হচ্ছে জলের মতো। পাত্রে জল রাখতে যেরকম হয়, খালি নাড়াচাড়া খাই, এদিকে একবার ওইদিকে যায়, একবার ওইদিকে যায়, আমাদের মনটা হচ্ছে এরকম। আমাদের মনটা অল টাইম দোদুল্যমানতায় থাকে, মানে অল টাইম খুব কি বলা যায়, দ্বিধাহীন অবস্থায় থাকে আর কি, দ্বিধায় থাকে, সরি দ্বিধায় থাকে, মানে কখন কি হচ্ছে না হচ্ছে, মানে কোনো কিছুতেই আমরা হ্যাপিনেসটা পাই না, মানে আমরা হ্যাপি না। আমাদের মনে হয় এটা হলে ভালোই তো, আমাদের মনে হয় ওইটা হলে ভালোই তো, মানে আমরা কখনো হ্যাপি হইতে পারি না আর কি। ওকে, সো এই জন্য আমাদের মনটাকে আমরা তুলনা করি কার সাথে? জলের সাথে। এবং এই আহ দ্বিধাটা বা এই কি বলা যায়, খুব সংকটময় মুহূর্তটা বা এই দ্বিধাটা আমাদের মরার আগ পর্যন্ত থাকবে। তাহলে আমরা বলতে পারি আমাদের অন্তরে, অন্তরে মানে অন্তে, আমাদের অন্তে রবে জল। জল বানানটা চেঞ্জ করে দিয়েছি কারণ এটা রিয়েল জল না, ডুপ্লিকেট জল, তাই আর কি। ওকে, তাহলে অন্তরে রবে জল মানে আমাদের মনে যে দোলনাটা আছে এটা অন্তরে থেকে যাবে। সেই যে মনে দোলনাটা থেকে যাবে, মনের জায়গায় মন যেটাকে আমরা অন্তর বলেছি, অন্তরটাকে আমরা লিখবো মনে রবে জল। সো 3টা লিখে ফেলেন। একটা হচ্ছে খুব কমন কথা, কম হলে স্পর্শ হয়, এটা আমরা জানি, লিখেন কম হলে স্পর্শ। একটা হচ্ছে আমাদের অন্তরে রবে জল, মানে যে দোলনা থাকা মনটা এটা অল টাইম থাকবে। এই অন্তরের জায়গায় আমরা লিখছি মনে রবে জল। সেই যে কমন কথা, এই কমন কথাগুলোর মধ্যে কিন্তু আমরা গ্রামার শেষ করে ফেলতে পারি। যেমন কম হলে স্পর্শ, এই কম হলে স্পর্শ মানে কি? সমান সমান লিখেন ক থেকে ম পর্যন্ত। স্পর্শ বর্ণ মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত। এই কম, কম মানে ক থেকে ম, এই ক থেকে ম মানে হচ্ছে 25টা বর্ণ।
এই 25টা বর্ণের নাম হচ্ছে স্পর্শ বর্ণ। ওকে, তাহলে যদি বলা হয় স্পর্শ বর্ণ কয়টা? 25টা। তো স্পর্শ বর্ণ কি কি? ক থেকে ম পর্যন্ত, দ্যাটস মিন কম হলে স্পর্শ। দেন অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। কি কি? আমরা শিখেছি অন্তে রবে জল, মানে আমরা অন্তরে জল থাকবে। সো অন্তে রবে জল, অন্তে মানে অন্তস্থ বর্ণ র, ব, জ, ল। র, র ব, ব জ, জ ল, ল চারটাই হচ্ছে অন্তস্থ বর্ণ। দেন ফলা, আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কয়টা? খুব কঠিন প্রশ্ন, ফলা কয়টা? 6টা কঠিন না, তো ইজি। ফলা 6টা। কি কি? মনে রবে জল, মনে রবে জল মানে কি? ম, ম ন, ন র, র ব, প জ, ল। জ ল ম, ন, র, র ব, ব জ, জ ল। ল এই 6টা হচ্ছে ফলা। আচ্ছা, সো আমরা এখান থেকে যেটা শিখলাম, আমরা এখান থেকে শিখলাম আহ 3টা বিষয়। একটা হচ্ছে স্পর্শ বর্ণ কোনটা কোনটা। স্পর্শ বর্ণ মানে হচ্ছে কম, কম মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোর নাম হচ্ছে, আমাকে টাইম পাচ্ছি না, আমি কই, আমি কই, ওই যে পেয়েছি। ওকে, সো আমরা যেটা জানলাম এখন আর কি, কম হলে স্পর্শ মিন্স স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টা। অন্তে রবে জল, অন্তে মানে অন্তস্থ বর্ণ। আর রবে জল র, ব, জ, ল, এই 4টাই হচ্ছে অন্তস্থ বর্ণ। আর ফলা, ফলা হচ্ছে 6টা। কি কি? মনে রবে জল, ম ম, ন, ন র, র ব, ব জ জ এবং ল, ল 6টা। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের পড়াশোনার স্টাইল আর কি, আমরা হচ্ছে এভাবেই পড়ি। এবং যারা আমার স্টুডেন্ট আছে দীর্ঘ 12 বছরের, যারা বিভিন্ন কোচিং আমার সাথে দেখেছেন, অথবা কি বলা যায়, যারা হচ্ছে ইউটিউবে আমার কিছু কিছু ক্লাস দেখেছেন, ইউটিউবে তো কখনো এত ডিটেইলস আলোচনা করা হয় না, কখনোই হয় না, যেহেতু এটা দ্রুত শেষ করতে হয়। আমরা এখানে সবগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ক্লাসের যে স্কেজুয়ালটা এটা দেখেছেন অলরেডি, আমরা একটা একটা করে টপিক করে দিয়েছি, যাতে করে আমরা ভেঙে ভেঙে পড়তে পারি, যাতে পরীক্ষা নিয়ে ওগুলো আমরা আলোচনা করে সলভ করতে পারি, যাতে করে পড়াটা ভালো করে আমাদের শেখা হয়। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসের টাইম অলমোস্ট শেষের দিকে আর কি, আমাদের এটা 40 মিনিটের মতো হয়ে গেছে, এটা কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে নতুন লিংক দিচ্ছি, আপনারা আবারও জয়েন করেন। ঠিক আছে, ওকে, আবার দেখা হচ্ছে 2 মিনিট পরে। আচ্ছা, এই হচ্ছে জুমের খুব ইজি, মানে জুমের জন্য একটা ভালো পদক্ষেপ আর কি, যে আপনি লিখে আমাকে কোশ্চেন করতে হবে না, আপনি সরাসরি আমাকে কোশ্চেন করবেন, এটা অনেক সুন্দর, তাই না বলেন? মানে একদম কাছাকাছি থেকে যেরকম হয়। জি স্যার, তা আমার কথা কি ক্লিয়ার যায় না আপনাদের কাছে? কথা তো ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, তাহলে সাব্বির ভাইয়ের মনে হয় মেবি নেট প্রবলেম হচ্ছে, সামথিং এলস। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি, কয়েকজন আসুক। ওকে, পড়া বোঝা যায়? খুব সুন্দর বুঝতেছি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। না, আমি আসলে অনেক ভয় থাকি বুঝছেন, আমি তো ওই অর্থে আমি না ওইভাবে টিচার হইতে পারি নাই বুঝছেন, মানে সবাই যেরকম বিখ্যাত বিখ্যাত টিচার, আমি সেই তুলনায় একদম নতুন মানুষ, আমি আসলে কি বলে, ভয়ে থাকি আর কি, যে আদৌ এদেরকে আচ্ছা। ওকে, কারো বাসায় খুবই জোরে কথাবার্তা হচ্ছে, একটু কষ্ট করে মিউট করেন, নয়তো পরে বাচ্চা কাচ্চা শব্দ শুনলে অন্যরা ভয় পেয়ে যাবে, ভাববে যে আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, আমার সেই বাচ্চা কাচ্চা নেই। আচ্ছা, তো আমরা নাজমুল সাকিব ভাই আবার শুনতে পাচ্ছে না, তো আমি আচ্ছা, না শোনার যেটা কনসেপ্ট হয় আর কি, যারা শুনতে পাচ্ছেন না দুটা কনসেপ্ট হতে পারে, একটা হচ্ছে নেট একটু প্রবলেম হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কি বলা যায়, সাউন্ড না শোনার জন্য যাতে কিছু অফ করা যায় না, আপনারা ওই বাম পাশে যে মিউট লেখা থাকে এখানে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে কি বলা যায়, ডিভাইস অডিওর একটা অপশন আছে, ওখানে ক্লিক করে যদি হেডফোন লাগান তাহলে হেডফোন ক্লিক করবেন, নয়তো ডিভাইস অডিও দিবেন, তাহলে ডিভাইস থেকে সাউন্ডটা বেরোবে আর কি। আমি নরমালি হেডফোন ইউজ করি, বাট আজকে আর হেডফোনটা ইউজ করলাম না, জাস্ট সামনাসামনি আসলাম, দেখলাম যে শোনা যায় কিনা, তাহলে হেডফোনের ঝামেলায় যায় না আর কি, কান ব্যথা হয়ে যায়, সারাদিন লাগে রাখতে হয়। ওকে, সো আমরা চলে যাই আমাদের নেক্সট সেশনে। আমরা যদি এরপরে কেউ আসে জয়েনের জন্য, আমরা দেখি চেষ্টা করবো।
ওকে, যেটা শিখলাম আমরা শিখলাম আমরা যা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। ওটাকে বলা হয় বর্ণ। সংক্ষিপ্ত রূপ আমরা উচ্চারণ করি। একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দিবেন। একটু মিউট, আচ্ছা আমি করে দিচ্ছি। ওকে, সো এরপরে আচ্ছা, তো এরপরে আমাদের যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের মাত্রা। মাত্রার মধ্যে পূর্ণ মাত্রা হচ্ছে 32টা, পূর্ণ দাঁত। অর্ধেক অংশে থাপ্পড় দিলে কয়টা হয়? অর্ধ অংশে থাপ্পড় দিলে হচ্ছে আমাদের 8টা হয়, আর মাত্রাহীন হচ্ছে 10টা। এরপর যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে স্পর্শবর্ণ কয়টা? 25টা। কম হলে স্পর্শ, ক থেকে ম, এটা হচ্ছে কম। আচ্ছা, তারপর হচ্ছে অন্তঃস্থ বর্ণ কয়টা? 4টা। অন্তরবে জল, র, ব, জ, ল। এরপরে আমরা কি শিখেছি? তারপরে আমরা শিখেছি হচ্ছে আমাদের ফলা। ফলা কয়টা? ফলা হচ্ছে 6টা। 6টা কি কি? ম, ন, র এবং ব। ঠিক আছে? আচ্ছা। মনে, রবে, জল, 6টা, জ এবং ল। ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা আরেকটা বিষয়ে যাই। চেষ্টা করি যে একটু সহজে পড়ার। আমি যে কাজটা করি আরকি, সবাই যারা আমাকে চিনে, সরাসরি স্টুডেন্ট ছিল বা যারা কোচিং করেছে অ্যাডমিশন টেস্ট অথবা সামথিং এলস কোচিং এ বা বিসিএস অথবা জুডিশিয়াল যে কোচিং ই পড়ুক, এরা সবাই জানে যে আমি আসলে সবসময় একটু আ কি বলা যায় টেকনিকের মধ্যে থাকি। টেকনিক মানে হচ্ছে একটু শর্ট করে কি করে মনে রাখা যায়। কারণ আমরা তো খালি বিদঘুটে বিষয়গুলো তো মুখস্থ করলে মাথায় থাকবে না। সো যত সহজে আমরা মুখস্থ করতে পারবো তত বেশি আমাদের মনে থাকবে এবং পরীক্ষাটা কাজে লাগানো যাবে। সো ওই চেষ্টাটাই আমি সবচেয়ে বেশি করি আরকি। ওকে, সো আমরা তো এটা অলরেডি পড়ে ফেলেছি। কমল স্পর্শ, অন্তরবের জল, মনোরবের জল। ওকে, এই সেম কনসেপ্ট গুলা। এরপরে আমরা একটা বিদঘুটে টপিকে যাই। সেই বিদঘুটে টপিকটার নাম হচ্ছে সবচেয়ে ভয়ংকর বিষয় ব্যাকরণ। যে ব্যাকরণ নিয়ে আমরা পড়াশোনা করছি। খুব বিদঘুটে এটা। তো মনে করে দেখেন সেই ছোটবেলা থেকে ব্যাকরণ পড়ে আসছেন, গ্রামার পড়ে আসছেন। এখনো কি আপনি ব্যাকরণ পারেন? না, এখনো আপনি পারেন না। কেন পারেন না? এটা কি আপনার কোনো দোষ? আপনার বিন্দু পরিমাণও দোষ নাই, আপনি যে পারেন না। দোষটা কার জানেন? দোষটা ব্যাকরণের নিজেরই। কেন? আপনি একটু মনে করে দেখেন আপনি মাঝে মধ্যে কি করেন? কাউকে নিয়ে যখন হাসি রসাত্মক কিছু বলেন বা কাউকে নিয়ে যখন হাস্যরস তৈরি করেন, তখন বলেন না, "বাঁশ দিয়ে আসছি।" এই যে করোনা আমাদেরকে বাঁশ দিচ্ছে। কালকে আফফান আমাদেরকে একটা বাঁশ দিয়ে গেল পুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। সো বাঁশ দেওয়া মানে কি? বাঁশ দেওয়া মানে কাউকে বুঝতে না দেওয়া, কাউকে ঠকানো অথবা কাউকে নিয়ে হেয় করা বা এক কথায় কাউকে বুঝতে না দেওয়া মানেই বাঁশ দেওয়া। কারণ যখন আপনাকে বুঝতে পারে না তখন তিনি বাঁশটা দিতে পারেন। তাহলে ব্যাকরণ যেহেতু সেই ছোটবেলা থেকে আপনি এখনো বুঝতে পারছেন না, তার মানে কি আপনি ব্যাকরণকে বাঁশ দিচ্ছেন না ব্যাকরণ আপনাকে বাঁশ দিচ্ছে? খুবই ইজি। ব্যাকরণ আপনাকে বাঁশ দিচ্ছে। যদি কখনো কোয়েশ্চেন করা হয় ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের আলোচ্য বিষয় কি? তাহলে বলবেন বাঁশ দেয়া। বাট ব্যাকরণ কি পুরা বাঁশ দিতে পারে? না, পুরা বাঁশ দিতে পারে না। কেন পারে না? কারণ আপনি তো ব্রিলিয়ান্ট। সিরিয়াসলি অনেক ব্রিলিয়ান্ট। ব্যাকরণের যে টপিক গুলো অনেক বুঝে করার কথা, আপনি তো সেগুলো মুখস্থ করেই পারেন। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় গগন অর্থ কি? আপনি বলবেন আকাশ। কেন? গগন আকাশ কেন? গগন কেন গলা হইল না? আপনি কেন আকাশ বললেন? কারণ আপনি জানেন অ্যান্সার হইছে। কিন্তু কেন হইছে? এটা কিন্তু আপনি জানেন না। আপনাকে যদি বলা হয় ইত্যাদি সন্ধিবিচ্ছেদ কি? আপনি বলবেন ইতি যুগাদি। হ্যাঁ, উত্তর কারেক্ট হয়েছে। বাট কোন নিয়মে হয়েছে? এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কেন পারবেন না? মুখস্থ করছেন। তো এই মুখস্থ করার সাথে ব্যাকরণের প্রায় অর্ধেক টপিক, ব্যাকরণের প্রায় অর্ধেকটা টপিকই আপনি পারেন। যেহেতু ব্যাকরণের অর্ধেকটা টপিকই আপনি পারেন, তাহলে ব্যাকরণ তো আপনাকে পুরো বাদ দিতে পারেনি। তাহলে কতটুকু বাদ দিছে? মনে রাখবেন ব্যাকরণ থেকে বাদ দিছে অর্ধেকটা। তার মানে ব্যাকরণের যদি বলা হয় ব্যাকরণের মূল কাজ কি, মৌলিক উপাদান কি, আলোচ্য বিষয় কি, তাহলে অ্যান্সার কি বলবেন? অধবাস। ওকে? তাহলে ব্যাকরণের মূল কাজ কি? অধবাস। আর কিচ্ছু বলার দরকার নাই আপনার। আপনি কমন যে লাইনটা ব্যবহার করেন নরমাল লাইফে, ওইটা দিয়ে আপনি ব্যাকরণ চালায় দিবেন। ঝামেলা শেষ। কারণ ব্যাকরণ মানেই কঠিন কিছু না। সিরিয়াসলি না। আপনি নরমালি যে কথাবার্তাগুলো বলেন না, সেগুলো দিয়ে আমরা ব্যাকরণ সবটুকু শেষ করতে পারবো। এবং আমিও সিউরিটি দিচ্ছি পারবো এবং পেরেছি এবং আপনাদেরকে আমি পারাবো ইনশাআল্লাহ। তো ব্যাকরণের মূল কাজ কি? আলোচ্য বিষয় কি? অ্যান্সার কি? অধবাস। তো অধবাস মিনস আমরা যদি এটার বিশ্লেষণে যাই, অধবাস মানে হচ্ছে অতে অর্থতত্ত্ব, অতে ধ্বনিতত্ত্ব, বাতে বাক্যতত্ত্ব এবং শতে শব্দতত্ত্ব। তো এই চারটাই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, মূল বিষয়, মূল উপাদান, মৌলিক উপাদান। তাই বলেন অধবাস। অ মানে অর্থতত্ত্ব, ধ্ব মানে ধ্বনিতত্ত্ব, বা মানে বাক্যতত্ত্ব, স মানে শব্দতত্ত্ব। তো এই চারটা দিয়েই তৈরি হচ্ছে আমাদের অধবাস। যে অধবাস আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ওকে। তো এই চ্যাপ্টার এর ডিসকাশন গুলো আমরা স্কেজুয়াল ক্লাসে পড়বো। বাট এগুলো আমাদের বেসিক এবং আমাদের জানতে হবে যে প্রত্যেকটা ভাষায়, শুধু বাংলা ভাষা না, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় ৪ টা মূল বিষয় থাকে বা আলোচ্য বিষয় থাকে। এগুলো হচ্ছে অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব। যেগুলোকে আমরা সংক্ষেপে বলছি অধবাস। যেটা ব্যাকরণ আমাদেরকে দেয়, হ্যাঁ? আমাদেরকে দেয় এটা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরো একটা টপিকে যাই, যেটাও আমাদের একটু জানা থাকা ভালো আমাদের যখন আমরা জিজ্ঞেস করবো আরকি। সো এটা আমরা একটা গল্প দিয়েই বলি। ওকে? আমরা তো অনেক পড়ে ফেলছি, একটা গল্প বলি। ধরেন আপনার কোন বান্ধবীর বিয়ে। আপনার বান্ধবীর বিয়ে, আপনি সেখানে গিয়েছেন। তো বান্ধবীর বিয়েতে আপনি গিয়েছেন, স্বাভাবিক বান্ধবীর বিয়েতে আপনি যাবেন। তো আপনি তো গেটে দাঁড়াবেন না। কারণ বান্ধবীর যে হবু হাসবেন্ড আপনার দুলাভাই লাগে।
তো দুলাভাই মানে তো আপনার নিজের লোক, তাকে তো একটু না চিনতে পারলে তাকে যদি আপনি একটু ছিলতে না পারেন তাহলে তো আলটিমেটলি এটা হয় না। ছিলা বুঝেন তো? আপনারা যারা এই সকল বিয়ে শাদীতে যান আপনারা জানেন নিশ্চয়ই যে ওখানে হচ্ছে গেট ধরার একটা কনসেপ্ট থাকে। ওকে? বিয়ের গেট আরকি। তো বিয়ের গেট যদি আ কি বলা যায়? বিয়ের গেট যদি নাই ধরেন তাহলে আসলে বিয়ের মজাটা পাওয়া যায় না। যারা আপুরা আছেন আপনারা জানেন এখানে কি মজা হয় বিয়ের গেট নিয়ে, তাই না? একটা লোক আসে, মুখ থেকে কত লজ্জা পায় এবং আমরা তাকে ঝাঁপাইয়া ধরি। ওটা হচ্ছে ভদ্রভাবে ছিনতাই করা আরকি। ওকে? আমার সাথে এটা হয়েছে। আমার বিয়ের সময় এটা করেছে। আমি খুব কষ্ট পেয়েছি। অনেক টাকা নিয়েছে এবং আমিও কিন্তু আমার ছাত্র লাইফে এরকম করেছি। আপনারা সবাই কিন্তু এটা করেছেন। ঢাকা শহরে যেটা কমিউনিটি সেন্টার থাকে এরকম না। গ্রামের বিয়ে তো জানেন যে কলা গাছ দিয়ে গেট সাজায়। তো যে লোকটা ওখানে গিয়েছে ভদ্রলোক লজ্জা পাচ্ছে। সে তো কিছু বলে না। বলে কারা? ওই যে চামচা কিছু নিয়ে যায় না? এদেরকে আরকি। আপনি তো টাকা আদায় করবেন হবু দুলাভাইয়ের কাছ থেকে। এবং আপনি জানেন যে কিভাবে টাকা আদায় করতে হয়। কারণ টাকা যদি ১ম এ দিতে চায় না। বার্গেনিং হয়, এ হয়, সে হয়। এই নানা বার্গেনিং এর পরে অবশেষে টাকাটা আদায় হয়। সো তখন কত অপমান করা যায় টাকা নিয়ে, কত ফান করা যায় এটা তো সবাই জানেন। তো এক্সপেরিয়েন্স যাদের আছে এদের জানার কথা আরকি। আ আচ্ছা। না খান না। কারো কথা শোনা যাচ্ছে? করেন। ওকে। সো আপনারা ধরেন যে টাকা দিচ্ছে না জামাই, তাকে লজ্জা দিচ্ছেন। সে তো আরো লজ্জা পাচ্ছে। বলেন, "হ্যাঁ, ফকিনি টাকা নাই দিয়ে পাইছিস।" বেশি বলছে। জানি না। এগুলা তো এত বড় লজ্জা পাওয়ার কথা। কিন্তু সে, "ও আমি ফকিন্নি, তাহলে আমার সাথে বিয়ে দিচ্ছ কেন? ভালো থেকে বিয়ে দাও।" তাহলে বর আপনি যদি একটু লজ্জা মিউট না করে পেয়ে নেন সবাইকে। আমি বারবার করলে কেমন স্যার দেখাচ্ছে বলুন কথা সবাই। বোঝা যাচ্ছে না। নিজেই ওকে, করে দেন স্যার। ওকে করে দিয়েছি। ওকে মিউট করে দিয়েছি। সবার মুখ বন্ধ করে দিয়েছি। পরে খুলে দিব টেনশন নাই। ওকে। সো যখন বরকে আপনি এরকম লজ্জা দিচ্ছেন, ফকিনি টাকা দিস না কেন? বিয়ে করতে আইছিস কেন? এগুলা বলে আরকি। সো সে তার লজ্জা পাওয়ার কথা। সে যদি উল্টা বলে, "ও টাকা দরকার? তাহলে আমার সাথে বিয়ে দিচ্ছ কেন? ভালো জায়গায় বিয়ে দাও। আমার সাথে বিয়ে দিচ্ছ কেন?" সো এটা দিয়ে আপনি কি বুঝলেন? আপনি যতটুকু না বদ, মানে টাকা আদায় করার জন্য আপনি যে বদগিরি করেন আরকি। এটার অভিজ্ঞতা সবারই আছে। কারণ আপনারা সবাই ভালো I know that. বিয়ের সময় আমরা যে ফানটা করি, ওই সেন্স বলছি। সো আপনি যতটুকু বদ, ওই বর কি আরো কম বদ না আরো বেশি বদ? ওই বর হচ্ছে আরো বেশি বদ। তাহলে আমরা বলতে পারি বর, বদ, কম না। ওকে? বর, বদ, কম না। সো আ সে তো কম বদ না আরো বেশি বদ। আপনি তো তাকে ছেড়ে দেওয়ার পাত্র না। কারণ আপনি কাউকে ছেড়ে দিবেন, এটা তো হয় না। এটা মানে আপনি তো প্রতিশোধ নিবেন। এই কথা বলে ফেললো, ছেড়ে দিবেন? না। সো আপনি তাকে বললেন, মানে বলতে গেলেন আরকি কিছু। কিন্তু খেয়াল করলেন আপনার হবু দুলাভাইয়ের মুখে এত দুর্গন্ধ যে আপনি সেখান থেকে মানে দৌড় দিলে বাঁচে না আরকি। ওকে? মানে এত দুর্গন্ধ মুখে। তো আপনি কি করবেন? দৌড় দিবেন? না, আপনি দৌড় দিবেন না। কারণ আপনার হবু বান্ধবীর কিন্তু বিয়ে ওই লোকটার সাথে। অন্তত সাজেস্ট করে যান যে, "ভাই আপনার জন্য ম্যাজিক দরকার or পেপসোডেন্ট দরকার।" কিছু একটা বলে যান। আচ্ছা বলেন, এই ম্যাজিক এগুলা তো কি বলা যায়? কেমিক্যাল টাইপের। আপনি প্রাকৃতিক একটা ওষুধ বলেন তো, যেটা দাঁতের জন্য খুব দরকারি। কোনটা? নিম। ওকে? সো আপনি তাকে সাজেস্ট করেন তার জন্য কি দরকার? নিম দরকার। ওকে? লিখেন। নিম দরকার। ১ম এ কি ছিল? লিখেন। বর, বদ, কম না। তার জন্য কি দরকার? নিম দরকার। আলাদা। নিম দরকার। ওকে? সো নিম দিয়ে সে কখন দাঁত মাজবে? প্রতিদিন সকালে? না প্রতিদিন রাতে? নাকি নতুন বিয়ে করেছে? প্রত্যেক বেলায় করা উচিত না? হ্যাঁ, ওই যে বিভিন্ন জায়গায় যাবে না? বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় যাবে, এই যাবে, সেই যাবে। প্রত্যেক বেলায় করা উচিত। সো সে কখন দাঁত মাজবে? ফি বেব। বেব মানে বেলা ধরে নিব আমরা। বেব মানে বেলা। আর ফি মানে হচ্ছে প্রতি। ফার্স্ট এ একটা শব্দ আছে ফি। এই ফি মানে হচ্ছে প্রতি। তাহলে সে প্রতি বেলায় মানে ফি বেব তার দাঁত ব্রাশ করা উচিত। সো কনসেপ্টটা কি ছিল আমরা আবারও বলি। আপনার বান্ধবীর বিয়ে, সেখানে আপনি গেটে দাঁড়িয়েছেন। আপনার হবু দুলাভাই সেখানে আছে এবং সে অনেক লজ্জা পাওয়ার কথা। সে লজ্জা পাইছে। এবার আপনি যখন তাকে অপমান করলেন, সে তার উত্তর দিল। তার মানে এই বর, বদ কম না। সো যেহেতু বরবত কম না, তার মুখে খুব দুর্গন্ধ ছিল। আপনি কিছু বলতে পারলেন না। এবং তার জন্য তাহলে কি দরকার? নিম দরকার। এই নিম দিয়ে সে কখন দাঁত মাজবে? প্রতি বেলায় দাঁত মাজবে। পি মানে প্রতি আর বেব দিয়ে ধরে নিব আমরা বেলা। সো এই বরবত কম না, নিম দরকার, পি বেব এইগুলা কি? এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এই উপসর্গ কনসেপ্টটা বিসিএস এ ইম্পোর্টেন্ট না এরকম না। বিসিএস এ এটা আসতে পারে। আদারওয়াইজ যতগুলা আ ভর্তি পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা যত রকমের ব্যাংক জব বা পিএসসি জব গুলো আছে সবগুলাতেই উপসর্গ একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং সেখানে মোস্ট কমন কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি উপসর্গ বা নিচের কোনটি আরবি উপসর্গ, কোনটা ফার্সি উপসর্গ। তো সবগুলো উপসর্গে আমরা এরকম কমন গল্প দিয়েই পড়ে ফেলবো। যেমন এখন আমরা পড়েছি ফার্সি উপসর্গ। সেই ফার্সি উপসর্গ আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ১০ টা উপসর্গ আছে। বরবত কম না, নিম দরকার, ফি বেব। সো এগুলা কখন হয়? আমরা যদি নরমালি জানি কিনা উপসর্গ কোথায় বসে? এটা মূল শব্দের আগে বসে। যেমন ধরেন আমরা যদি কখনো বলি আরকি যে
বরবাদ, এই বরবাদের মধ্যে বর হচ্ছে একটা উপসর্গ, বাদ হচ্ছে মূল শব্দ, মানে মূল শব্দের আগে যে ছোট অংশটা বসে ওটাকে উপসর্গ বলি আমরা। বদনাম বলে বদ একটা উপসর্গ, নাম মূল শব্দ। কম্বক, নামঞ্জুর, নিমরাজি, দরবার, কারবার, ফি বছর, বেনামি চিঠি, বনাম, বকলম, এই শুরুতে যে ছোট ছোট অংশগুলো আছে এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। কোন 10টা? বর, বদ, কম, না, তার জন্য নিম, দর, কার, কখন, ফি, বেব, এই সবগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। ঠিক আছে? ওকে, তো আমরা এইভাবেই হচ্ছে ছোট ছোট বিষয়গুলো একদম গল্পের মাধ্যমেই পড়াবো। সো এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা আমাদের যে ব্যাকরণ ইন্ডিকেট করি, যেটা অনেক কঠিন কঠিন বলে আমরা মনে করি আর কি, এটা আসলে কঠিন কিছুই না। যতক্ষণ আপনি এটাকে কঠিন হিসেবে মনে করবেন, মানে আপনার মনটাকে ঠিক করে ফেলবেন যে হ্যাঁ এটা তো কঠিন, এটা তো মনে হয় আমি পারবো না, এটা তো মনে হয় মাথায় জীবনও ঢুকবে না। তো এটা আপনার যতদিন মাথার মধ্যে আপনি সেট করে রাখবেন, সো এটা জীবনেও ওই মাথা থেকে আর বেরোবে না। সো অল টাইম মনে রাখবেন, ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ ভাষাকে কঠিন করতে আসেনি, বরং ভাষাকে সুশৃঙ্খল করতে আসছে। সো এই সুশৃঙ্খল করতে গিয়ে এটা আসলে জটিল করে দেয় না, আমরা বরং মনে রাখতে গিয়ে জটিল করে ফেলি। কেন জটিল করি? কারণ আমরা তো মুখস্থ করে অভ্যস্ত। ক্লাস 9-10 আমরা যখন গ্রামার বইটা পড়েছিলাম বা গ্রামার যখন ছিল আরকি গ্রামার বইটা, আমরা এটা মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা মুখস্থ করারই চেষ্টা করেছি। কেন? মুখস্থ থেকে আমরা কেন গেলাম? মুখস্থ থেকে না গিয়ে আমরা যদি একটু বুঝে পড়তাম, একটু টেকনিক্যালি পড়তাম তাহলে তো হয়ে যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, বাংলা গ্রামারটা আমরা আসলে যাদের কাছে শিখেছি তারাই হয়তো আমাদের কাছে কঠিন ভাবেই ছিল। আমি গ্রামে পড়াশোনা করেছি। আমার বাবা জব করতেন। বাংলাদেশ রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। সো আমার স্কুলেই কেটেছে, স্কুল লাইফ কেটেছে ৭ টা স্কুলে আরকি। আমি এত ঘোরাফেরা করেছি বাবার চাকরির সুবাদে। সো আমি যে স্কুলটাতে 9-10 এ পড়েছি ওখানে আমার টিচার পুরা ক্লাস 9 এবং 10 উনি চালিয়েছেন। পুরা ক্লাস 9 টা সরি, পুরা ক্লাস 9 চালিয়েছেন সন্ধি এবং সমাজ দিয়ে। বাট কোনটাই উনি শেষ করতে পারেননি। খালি পড়া দিতেন আর মুখস্থ করতে দিতেন। পুরা 9 শেষ। ক্লাস 10 এ গিয়ে তিনি শুধুমাত্র উনি আমাদের সারাংশ, ভাব প্রমোশন এগুলো পড়িয়েছেন। মানে এটা যে বুঝাইতে হয়, খুব সহজভাবে বুঝানো যায়, এটা আসলে তিনি মানে হয়তো তিনি নিজেও দিতে চান, হয়তো টাইম পান না। ৩০ মিনিটের ক্লাস ছিল। এজন্য হয়তো পারেননি আরকি। সো আমরা স্যারদের দোষ দিচ্ছি না। আমরা নিজেরাই ফাঁকিবাজ ছিলাম। বাট আচ্ছা, রাকিব ভাইয়ের আসলে অনেক সমস্যা হচ্ছে। সো রাকিব ভাইয়ের জন্য আমি পরে কথা বলছি। উনার খুব বাফারিং হচ্ছে। বাট আপনাদের তো ভালো শোনার কথা। কি বলেন? আপনারা মোটামুটি শুনতে পাচ্ছেন তো? কয়েকজন স্যার বলেন শুনতে সবাই। পাচ্ছেন। ওকে, ঠিক আছে। স্যার আচ্ছা, শুনতে পাচ্ছি। আ একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো উনার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। ভালো নেট দরকার আমি পাঠিয়ে দিচ্ছি কিছু এমবি, সমস্যা নাই। সো আমরা যে কাজটা করব আরকি, আপনাদের অলরেডি শিডিউল দেওয়া আছে। আমরা ক্লাসটা একদম ফরমালি স্টার্ট করব ঈদের পর থেকে। আমরা আজকে জাস্ট পরিচিতির জন্য দিয়েছি। যারা অলরেডি ভর্তি হয়ে আছেন, যারা গ্রুপে আছেন, আপনাদেরকে আমি নিরাশ করছি না। আমি প্রতিদিন আপনাদের একটা না একটা স্লাইড দিব, একটা না একটা পড়া দিব। যেটা আপনারা ৫ মিনিট পড়লে পেয়ে যাবেন। উইথ টেকনিক দিব। এবং প্রতিদিনই আমার সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আমি ছোট ছোট পড়া দিব, আপনারা অ্যান্সার লিখে আমাকে ইনবক্স করবেন। মানে আমরা পড়াটা ডেইলি রাখবো। শুধু ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরদিন। এই ৩ টা দিনে আপনাদের সাথে আমার শুধু হাই হ্যালো হবে। পড়াশোনা নিয়ে তেমন কথাবার্তা হবে না। বাট আপনারা যদি পড়াশোনা নিয়ে কথা বলতে চান, আমি আছি। নো প্রবলেম। পড়াশোনার কথা বললে আমি, তা আমি আপনাদের গ্রুপে প্রতিদিন পড়া দিব। আমাকে প্রতিদিন পড়াটা দিবেন। দ্যাটস ইট। আমি এমন পড়া দিব না যেটা মানে কি বলা যায়? ওটা বাফারিং হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে। ওই ৫-১০ মিনিটের পড়াই দিব। আমি অ্যাসিউরিটি দিচ্ছি, আমি যখন আপনাকে কিছু পড়াবো, যখন আপনারা ১ ঘন্টায় কিছু কিছু পড়বেন বা কিছু জানলেন, একটা শব্দ হলে তো শিখেছেন। অন্তত আমি একটা শব্দ হলে শিখাবো প্রতিদিন। সিরিয়াসলি। অবশ্যই স্যার। একটা না ভাইয়া, কয়েকটা। আ একটা শব্দ হলে আমি শিখাবো যেটা আপনার সারা জীবন মনে থাকবে। সিরিয়াসলি মনে থাকবে। এই যে দাঁত ৩২ টা আছে, যেটা আপনি এটা সারা জীবন কোনোদিনও ভুলবো জানবেন। না। কে এটা থেকে নতুন কোনোদিনও ভোলা যাবে না। কোন টপিকের মধ্যে চলে গেছে এটা জীবন আপনি চাইলেও ভুলতে পারবেন না। এই যে ব্যাকরণের যে মৌলিক বিষয় বা আলোচ্য বিষয়, এটা যে সারা জীবন খালি মুখস্থ করে গেছেন, খালি প্যাচ থাকতো কোন তত্ত্ব, কোন তত্ত্ব। আমি বলতেছি এরপর থেকে আর ভুলাবে না। আপনি বাস দেওয়া কনসেপ্টটা যে কই নিয়ে গেছি আপনাকে, আপনি এটা পরে টের পাবেন আরকি। ওকে? অধবাস দিয়ে যে আমরা কি বানায় ফেলছি। সো যখন আমি আপনাদের পড়াবো, বাসায় পড়ার আর কিছু পাবেন না। সিরিয়াসলি না। মুখস্থ যে টপিক গুলো আছে খুব খন্ড খন্ড ভাবে দিব। সো আল্টিমেটলি আমরা বলছি ২ মাসের মধ্যেই বাংলাটা আপনার কমপ্লিট হবে। ওকে? আর সাহিত্যের ব্যাপারটা ইনশাআল্লাহ। যারা আছেন, সাহিত্যের ব্যাপারটা সেটা সম্পূর্ণ আলাদা। কারণ এটা অনেক বড় পড়া সাহিত্যের। ওটা আমি বিভিন্ন গল্প এবং টেকনিক এর মাধ্যমে পড়াই। আমার গ্রুপে দেখবেন বেশ কিছু গল্প-টল্প দেওয়া আছে এরকম। সো সাহিত্যের ক্লাসটা যেটা আলাদা ব্যাচ, এটা নিয়ে আমরা এখানে কিছু বলব না। এবং তবুও আমি চেষ্টা করব ১-২ টা সাহিত্য ক্লাস এখানে করিয়ে ফেলার। মানে আধুনিক যুগ, মধ্যযুগের যে ক্লাসগুলো আছে, আমি ১-২ টা ক্লাস এখানে এমনি নিব। টেকনিক গুলা মানে শিখাই দেন স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম না যে গ্রামার ক্লাস করছি মানে আপনাদের সাথে আমি সাহিত্য এরকম না। আমি সবই পড়াবো। আপনার যা লাগে হয়তো আমি পড়াবো। টেনশন নিয়েন না। কারণ আমি আর আপনাদের সাথে আমার সম্পর্কটা আ ২ মাসের না। এটা ক্লাস টাইমও না। ক্লাস টাইমের বাইরেও যদি আপনি কোথাও খটকা লাগে, কনফিউজড হন আমাকে জানাবেন।
কারণ আমি মোটামুটি একটু পড়াশোনা করি, আমি বাংলা স্টুডেন্ট, আমার পড়াশোনা করা আছে, এরপর আমি পড়াশোনা করি যেহেতু আমি একটা কলেজের টিচার, আর যেহেতু আমি এমফিল এর ব্যবস্থা করছি বা এমফিল এর একটা বন্দোবস্ত আছে আমার, সো আমাকে পড়তে হয়। তো আলটিমেটলি আপনারা ভাইয়া যেটা আপনার জানেন, ইউটিউবের সব ক্লাসগুলো অলরেডি আমি করেছি। বুঝি নাই। আপনার ইউটিউবের সব ক্লাসগুলো অলরেডি আমি করেছি, এখন আপনার ক্লাস করছি আর আচ্ছা যে নোটগুলো আচ্ছা রাখছিলাম সেগুলো দেখছি। ওকে, সো ইউটিউবের ব্যাপারটা হচ্ছে ওখানে তো আপনি কোশ্চেনটা করতে পারছেন না, কিছু খুঁটিনাটি হ্যাঁ বিষয়গুলো খটকা করে বলতে পারছেন না, এখানে করতে পারবেন। সবচেয়ে বড় যে বিষয়টা এখানে পরীক্ষা দিতে হবে কিন্তু, ওকে? প্রতিদিনই হ্যাঁ ক্লাস শুরুর আগে আমরা 10 মিনিট পরীক্ষা রাখছি, যেটা মানে অবশ্যই। এটা আপনাকে রাখাতে পড়াইলাম ভালো আর হয়েছে। হ্যাঁ, পড়াইলাম আর আপনি গেলেন গাল্লা ফাঙ্গে, এসব হবে না ভাই, এখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা কিন্তু মাস্ট, ওকে? আর জি জি পরীক্ষায় পারেন না পারেন সমস্যা নেই, পরীক্ষা দিবেন, আপনার রেজাল্ট কেউ জানবে না, আপনার রেজাল্ট অনলি আমি জানবো। সবাই আপনার গ্রুপে, আমি শুধু একজন রেজাল্টটাই দিব যে ফার্স্ট হয়েছে তার রেজাল্টটা, এবং উইথ জি গিফট, কারণ তার মোবাইলে কিছু গিফট চলে যাবে আর কি, এটা আমার কমন প্রসেস, আমি সব জায়গায় এটা করি। আমার কলেজের ব্যাচ, আমার সব ব্যাচে আমি ফার্স্ট হয় তাকে আমি কিছু দেই আর কি। গরিব মানুষ যা পারি দেই, বুঝেন না, মানে যতটুকু সামর্থ্য হয়। ওকে, তো যারা এখানে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে যেটা ভাবে পড়লেন, গল্পের মাধ্যমে, হাসির মাধ্যমে, ঠাট্টার মাধ্যমে, এটাই হচ্ছে মুসাফির আদের স্টাইল। তো আমরা ফুল ব্যাকরণটাই শেষ করব। হ্যাঁ অবভিয়াসলি শাওন ভাই, আমরা ফুল ব্যাকরণ শেষ করব, ফুল ব্যাকরণ না, একদম গ্রামার বইয়ের ফুল ব্যাকরণ প্লাস ব্যাকরণের বাইরে যেগুলো আছে, ব্যাকরণ বইয়ে বাক্য শুদ্ধিকরণ নাই, বানান শুদ্ধিকরণ নাই, আমরা ওগুলো পড়বো। বিসিএস এর সিলেবাস। হ্যাঁ, বিসিএস সিলেবাস তো অল্প, খুবই অল্প, বিসিএস সিলেবাস তো 7টা ক্লাস নিলে আমার হয়ে যায় আর কি, বাট আমরা ক্লাস করবো অলমোস্ট 16 প্লাস, এরপরে যখন দরকার হবে আরো 4টা করবো, আমরা স্কেজুলটা 16টাই শেষ করে ফেলবো, বাকি 4টা দিব আপনাদের অপশন, আপনাদের যা লাগে, এরপরে যদি কারো লাগে আমি পার্সোনালি পড়াবো, নো টেনশন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি ব্যাকরণের ধন্যবাদ। এমন কোনো টপিক রাখবো না যেটা আমরা পড়ি নাই, ঠিক আছে? এবং ওই জি ব্যাকরণের পড়া দিয়ে আপনার বিসিএস এর গুলো তো ফুল কভার হবে, আর বেশি জানবেন যেটা অন্য পরীক্ষায় লাগবে। এইচএসসি তো মাত্র খুবই ছোট সিলেবাস, সেকেন্ড ইয়ারে যারা আছে বা ফার্স্ট ইয়ারে যারা আছে, এইচএসসি সিলেবাস খুবই অল্প, ওইটা তো 3-4টা ক্লাসে শেষ হয়ে যাবে আর কি। আর ভার্সিটি অ্যাডমিশনের তো আসলে বাস্ট সিলেবাস, সো আলটিমেটলি আমরা সবগুলাই একসাথে করছি এই জন্য, কারণ এই ফুল ব্যাকগ্রাউন্ডটা আপনার জানা থাকলে, আমি সেটা দিচ্ছি কারণ আমার কাছে পড়ে, আমার কাছে প্রাইভেট যারা পড়ে আর এখন বড় বড় টিচার, আমি নাম বলছি না, এরকম অনেক টিচার আছে যারা বিশেষ কনফিডেন্সে ক্লাস নেয় আমার স্টুডেন্ট, এবং এরা প্রাউডলি বলে যে আমি মুসাফির আজাদ স্টুডেন্ট, এরাও বাংলা পড়ায়, প্রাইভেট পড়ায়, আমি যে টেকনিক সত্যি দেই কথা ওগুলাই বলতে কি, যারা আপনার কাছে পড়েছে তারা হয়তো বা আপনারা যে প্রশংসা করতে পারে, আসলে আমরা তো আপনাদের ক্লাস পাইনি। রাইট, মানে আমি যে আমরা টেকনিক যেটা গুলো দেই করেছি ইউটিউব থেকে আপনাদের ক্লাসগুলো নিয়ে আপনাদের প্রতি যে ভালো লাগাটা ছিল, আজকে সেই ভালো আচ্ছা, লাগাটা রেসপেক্টটা আরো অনেকটা বেড়ে গেছে আসলে। আরে আমি গলে যাচ্ছি ভাই, এরকম বললেন না, পরে আমার খিদা লাগবে না, আমি একেবারে খাবো। আর আমরা দুইটা ব্যাচই রাখছি, 3:30টাতেও হবে, 8:30টাতেও হবে, দুইটা ব্যাচই আমরা রাখছি, প্রথম থেকেই তো আপনারা পাচ্ছেন। তো আমরা এরপরে আপনাদের গ্রুপেই বলে দিব একদম স্কেজুয়াল ক্লাসটা আমরা কবে স্টার্ট করছি, আর পাশাপাশি আমি প্রতিদিনই আপনাদেরকে একটা করে স্লাইড দিব, গ্রুপেও থাকবে, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, আমি কোশ্চেন টোশ্চেনের অ্যান্সার দিবেন, কিছু বাচ্চা কাচ্চা পারলে অ্যাড করেন, আমি সিরিয়াসলি হ্যাঁ বলতেছি কিছু নিঃসন্দেহে ভাই। শিখবে, কারণ প্রচলিত বইগুলা যারা বাজারে আছে আর কি, বিভিন্ন বইগুলা, এরা তো আসলে মোস্টলি হচ্ছে সাহিত্য স্টুডেন্ট না, মানে কোন একটা গাইড করে বানাই ফেলছে আর কি, অ্যানালাইসিস করার যে কনসেপ্টটা আছে খুবই উল্টাপাল্টা, আমি কয়েকটা বই পড়ে তো খুব রেগে গেছিলাম আর কি, মানে মানে জাস্ট তথ্যগুলোর কোনো ভিত্তি নাই, ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে, বিভিন্ন গাইডে পাইছে দিয়ে দিচ্ছে, বাট এগুলা পরে আবার ঝগড়া হচ্ছে। কিছুদিন আগে চিকামারা নিয়ে একটা পড়ছিলাম, চিকা নাকি মানে পোস্টার, চিকা মানে পোস্টার কেন হবে, পোস্টার তো একটা ইংরেজি শব্দ, ওটার বাংলা তো চিকা না। তো এইগুলা মানে মাঝে মাঝে মেজাজ খারাপ হয় আর কি, তো গাইডে পাইছে দিয়ে দিছে বিভিন্ন গ্রুপে, ওইটা আবার 700 থেকে 800 মানুষ শেয়ার করছে, আমি তো তখন মেজাজটা খারাপ হয়ে গেল যে এগুলা কি হচ্ছে, মানে একটা বিষয় যে জানে না সে দিল, সবাই এটা লাফায় নিয়ে গেল, এটা কেউ কিছু বলে না বলে। তো এগুলা থেকে একটু চেষ্টা করবেন যে একটু সলিড থাকার, যখন কোনো কনফিউশন হবে আমাকে বলবেন। আবার ব্যাপারটা এরকম না যে আমি সব জানি, কারণ জানেন কিনা যে আমার টাক আছে, তো যেহেতু আমাদের টাক আছে আমি সব জানি না, ঠিক আছে, আমি অনেক কিছু উড়ে গেছে আর কি, তো আমি চেষ্টা করবো পড়াশোনা করে হলো আপনাদের সলিডটা দেওয়ার। তো এই গ্রামারের ফুল কোর্স যেটা আপনাদের চাকরি জীবনে, বাস্তব জীবনে, হয়তো কারো না কারো পরবর্তী জীবনে জীবিকা হিসেবে কাজে লাগবে, বাংলা পড়াইতে পারবেন, আমি এসে দিচ্ছি, জি ঠিক জি। আছে? ওকে, আচ্ছা তো সবাইকে ভাই, অনেক আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এটা হচ্ছে আপনি ক্লাসের যে একটা রুটিন দিয়েছেন, এই রুটিনটা কি এইভাবেই চলবে নাকি এটা কোনো পরিবর্তন আসবে? না, পরিবর্তন আসলে আমি আবার নতুন করে দিব, বাট পরিবর্তন করার ইচ্ছাটা আমার নাই, যেটা আমরা করে ফেলেছি, ক্লাস তো মোট 20টার মতো হবে, কিন্তু মাত্র 12টা দিয়েছি, অনলি 12টা, আরো হবে কিন্তু, এটা ফার্স্ট লট, অনলি 12টা, আপনারা 4 ক্লাসটা সপ্তাহ। ভাই লিখে টেবিলের সামনে টানিয়ে রেখেছে যাতে মিস না হয়। হ্যাঁ, নো প্রবলেম, ওকে, এটা অনলি হচ্ছে 1 মাসের রুটিন, 4 সপ্তাহ, 3 4 12, 1 মাসের রুটিন, এরপরে তো আমরা আবার যাব, ধ্বনি পরিবর্তন বাকি আছে, কাল বাকি আছে, আমি জানি ক্রিয়াপদ বাকি আছে, সমাপী কসমিকা বাকি আছে, এগুলো পরে আমরা আস্তে আস্তে করবো, মানে যেগুলো না পড়লেই নয়, যে একটার সাথে একটা রিলেটেড, এই জন্য আমরা আগে আগে দিয়ে রেখেছি আর কি। ওকে, আচ্ছা স্যার, এই যে ক্লাসের
ক্লাসের যে স্লাইড গুলো একটু যদি আমাদের গ্রুপে শেয়ার করতেন ক্লাস শেষে। হ্যাঁ, স্লাইডে প্রত্যেকটা ক্লাসে যে স্লাইড দেখানো হবে ওইটাই পিডিএফ আকারে পাবেন, পাশাপাশি প্র্যাকটিসের জন্য আরো পাবেন। ওকে, জি, আজকেরটা দিব না, কারণ আজকেরটা তো আসলে ইয়ে না, কি বলে, স্কেজুয়াল ক্লাস না, মানে এক একটা থেকে একটু একটু করে নিয়েছি আর কি, মানে বেসিকটা একটু কমপ্লিট করার জন্য বা একটু জানার জন্য কি কি বিষয় আসলে কি হয়। তো আজকেরটা না হলেও চলবে, বাট পরবর্তীতে ক্লাসের পরপরই হয়তো আধা ঘন্টার মধ্যেই প্র্যাকটিস শিটের পিডিএফ প্লাস ক্লাসের যে স্লাইড, ওই স্লাইড সবই পেয়ে যাবেন, মানে এটা কমন স্ট্রাকচার। জি স্যার, থ্যাংক ইউ। ভাইয়া আপনি যদি আমাকে দেখতে পান তাহলে আমি আপনাকে একটা কিছু দেখাতে চাই। হ্যাঁ আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। সাব্বির ভাই, শিববির ভাই। শিববির আহমেদ। জি, হ্যাঁ, শিববির ভাই, আহমেদ, আমি আপনাকে আপনার দেখাতে হচ্ছে। সমস্যা ছিল তখন। হ্যাঁ, খুব প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছিলাম না, আমার কথা হচ্ছে আমি মিস কেন করছি। আচ্ছা, বলেন বলেন। সেটা হচ্ছে আমি আপনার ইউটিউব যে ক্লাসগুলো করেছি সেটা একটা আপনাকে একটা শর্টকাট দেখাতে চাই যে আমি কি করেছি, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনার প্রতি আমি কতটা মানে ভিডিওটা কতটা দেখেছি মনোযোগ দিয়ে। ভাই, আমি পুরো গলে যাবো প্লিজ। আমি আচ্ছা, আপনি আপনার যে দেখেন। ভিডিওগুলো দেখেছি, আপনার সবগুলো ভিডিও দেখে আমি হ্যাঁ। এগুলো হচ্ছে সবগুলো ভিডিও পয়েন্ট মানে প্রত্যেকটা সেকেন্ড প্রয়োজন আমি রিব্যাক করে দেখেছি, তারপর দেখে দেখে আমি নোট করে সেগুলো রেখেছি। এখন আপনার লাইভ ক্লাসের মধ্যে দিয়ে আমি সেগুলো থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি কি কি নেই আর কি কি এখানে আছে, আমি সবগুলো নতুন করে ইনপুট আচ্ছা, দিচ্ছি। আচ্ছা। ওখানে অ্যানালাইসিস নাই আর কি, আমি সবগুলোতে অ্যানালাইসিস করি না, এখন তো অ্যানালাইসিস করা যায় না, খালি শর্টকাট দিয়ে ছেড়ে দিয়েছি আর কি। জি, বাট তখন এখন সেগুলো মেন্টালি ছিল কিছু পাক, ভালো কিছু পাক, এই সাইজ থেকে তৈরি করা আর কি, একদম ফ্রি অফ কস্ট এগুলো করেছি। ওকে, ঠিক আছে শিবির ভাই, আমরা সাউন্ড ভাই একটু অ্যান্সার দেই। সাউন্ড ভাই কোশ্চেন করেছেন ইন্টারের জন্য গ্রামার বই কি পড়বেন? না, এখন আপনাদের গ্রামার বই পড়ার দরকার নেই, আপনি আপাতত গ্রামার কোর্সটা শেষ করেন। 9 10 এর ব্যাকরণ বইটা মাস্ট বাসায় থাকবে, মাস্ট। এবং আরেকটা বই হয়তো ম্যান্ডেটরি সবার বাসায় থাকাটা উচিত, কখনো কখনো কাজে লাগবে, এটা হচ্ছে সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং 9 10 এর ব্যাকরণ বই। এই দুইটা বই হচ্ছে মূল পাঠ্য, আর কিছু লাগবে না আপাতত না। এরপরে যে শীট গুলো আমি দিব, এই শীট গুলোর পরে আসলে গাইড দেওয়ার দরকার হবে না, কারণ প্রত্যেকটা টপিকের গাইডের মতো করেই বিশ্লেষণ, টেকনিক, কোয়েশ্চেন সলভ, কিছু প্র্যাকটিস, এটা আমি দিব। আপাতত কোনো গাইডের দিকে যাওয়ার দরকার নাই। অবশ্যই যেটা দরকার হয় 9 10 এর ব্যাকরণ বই, এটা রেখে দিবেন বাসায়। আর একটা সহায়ক গ্রন্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে, ওটা রেখে দিতে পারেন, কাজে লাগবে। জি। Okay? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, হয় লিখে জানান নয়তো মুখে বলেন, সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে স্যার পারেন। আমাদের যেকোনো- ক্লাসটা তো 3টা থেকে হবে না? হ্যাঁ, দুইটা ব্যাচ, 3টা 30 8টা 30, দুইটা ব্যাচ আছে, যেকোনো ব্যাচে করতে পারেন। সেক্ষেত্রে কেউ যদি দ্রুত অ্যাটেন্ড করতে চায় সেটা না ভাই, ডাবল খাওয়ার নাই, খিদা লাগবে অনেক সালি। ডাবল ওকে, কারো কোনো কোয়েশ্চেন? অন্যরা যারা আছেন অ্যাটেন্ড করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেকটা সময় নষ্ট করে এখানে অ্যাটেন্ড করেছেন। আমি আসলে ঠিক জানি না যে আপনাদেরকে আমি কিছু দিতে পেরেছি কিনা, বাট আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করি আরো আর কি। যেহেতু আজকে প্রথম ক্লাসের জন্য আমরা 1.5 ঘন্টা যাইনি, 1 ঘন্টাতেই শেষ করেছি আর কি। প্রথম ক্লাস তো 1.5 ঘন্টা আমরা নিচ্ছি না, কারণ এত পড়াশোনা আমি তৈরি করিনি। বাট আমাদের ক্লাসগুলো নরমালি 1.5 ঘন্টা হয়, বাট বিশেষ যে ব্যাচগুলো আমার আছে 1.5 ঘন্টা হয় না, ওখানে প্রায় অলমোস্ট 2 ঘন্টা হয়ে যায়। 1.5 ঘন্টা আমি পড়াই, বাকি আধা ঘন্টা আমরা আলোচনা করি, এটা ওইটা নিয়ে আর কি। ডালিয়া আপু, অনেক ধন্যবাদ, আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার। গ্রামারটা যারা ভার্সিটি অ্যাডমিশনে আছেন আর কি, গ্রামারটা আপনাদের জন্য খুবই দরকার, কারণ আপনাদের রিটেন আছে। আর মানে যত সম্ভব ওই গাইড করে মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দিন এখন আর নাই। টিচার একটা হইলেই হলো অ্যাকাউন্টিং এ পড়ে বা ফিনান্সে পড়ে, বাংলা পড়াইতেছে, এইগুলা দিয়ে এখন আর চলবে না, এখন একটু বিশ্লেষণ করা জানতে হবে। ওকে, সেজন্য এটা দরকার। আচ্ছা, সো আলটিমেটলি আমরা আর কিছু না বলি, বকবক অনেক করে ফেলেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আলটিমেটলি ঈদের পর যে বৃহস্পতিবারটা আসবে, ওই দিন থেকে একদম স্কেজুল অনুসারে আমাদের লেকচার 2 থেকে স্টার্ট করছি, মানে ধ্বনি বা ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, ভাষা, ওর থেকে স্কেজুল স্টার্ট করে দিব। এবং ইনশাল্লাহ আমরা দুইটা ব্যাচেই সমানভাবে শুরু করব। কেউ ফ্রি ক্লাস যদি করতে চায়, এরপর হয়তো আমরা ফ্রি ক্লাসের সুযোগ দিব না। সো যদি বন্ধু বান্ধব কিছু থাকে সাজেস্ট করতে পারেন। যে মুসাফির নামে যে লোকটা আছে, লোকটা খারাপ বোঝায় না, ভালোই বোঝায়, অনেক হাসায় শিখায়, সেটা আসলে দরকার। ওকে, গম্ভীর করে না, হাসি মুখে আমরা শিখি, আর নতুন করে শিখি, যাতে করে আমাদের মাথায় অন্তত থাকে। ঠিক আছে, সো ঠিক আছে হারুন ভাই, অনেক ধন্যবাদ। সো সবাইকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করার জন্য। যারা ভর্তি হননি, চেষ্টা করেন। এটা খুব বেশি টাকা না, 1000 টাকা খুবই কম টাকা। আর এটা যদি বলা ঠিক না তাও বলি, এই টাকাটা আসলে সম্পূর্ণ আমি নিচ্ছি না, কিছু টাকা হচ্ছে যাচ্ছে মানুষের জন্য আর কি। আমি বাসা থেকে কিছু করার চেষ্টা করছি, এবং আগের ব্যাচে যে টাকাগুলো উঠেছিল, আগের বিসিএস ব্যাচে, ওখানে অলমোস্ট 43 জন আছে, এরা তো আবার দুইটা কোর্স করে, ওটা 2500 টাকা ছিল লিটারেচার এবং গ্রামার। তো আপনাদেরকে শুধু গ্রামার প্রোভাইড করেছি, লিটারেচারটা আমি আলাদা বেচ করছি 8,500 টাকা করে। তো এগুলা চেষ্টা করছি সব দিকে মিলে টিলে করার। এত টাকা তো আমার লাগে না, আমি তো টাক মানুষ, বুঝেন না, আমার তো আসলে এরকম হয় না। ওকে,
সো সো সবাইকে অনেক ধন্যবাদ। যারা ভর্তি হননি চেষ্টা করেন ভর্তি হয়ে যাওয়ার। যদি টাকা পয়সার সমস্যা হয় আমাকে জানান, আমি চেষ্টা করবো কিছু টাকা আপনাকে ধার দেওয়ার, নো প্রবলেম। পরে আমাকে ফেরত দিয়ে দেন আর কি। ওকে, সো ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন, এবং যে কোনো বিষয় যখন শিখেন একটু ভালো করে শিখবেন। যেদিন যা শিখেন ওই দিন শিখার 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা মানে ওই দিনের মধ্যে, মানে আজকে দিনে পড়ছেন, আজকে রাতের মধ্যে একবার একটু দেখে নেবেন, মুখস্থ করবেন, একবার চোখের দেখা দেখে নেবেন। যেদিন যা বুঝেন বা পড়েন যদি ওই দিনে একবার দেখেন, ওটা মাথায় দীর্ঘদিন থাকে। এটা হচ্ছে আমার দীর্ঘ 12 বছর কমপ্লিট এক্সপেরিয়েন্স থেকে বলছি আর কি। ওকে, সো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।